আপনার হেলথ যত ভালো থাকবে, আপনার ওভারঅল গ্রোথ এত ভালো হবে। আদারওয়াইজ দেখা যাবে কি লাইফ আপনি এনজয় করতে চান, যে এখানে আপনি টুরিস্ট ভিসা খোঁজার কথা, ওই সময় আপনি মেডিকেল ভিসা আপনার খোঁজা লাগবে। ওয়াও! হোয়াট এ লাইন! আজকের সবচাইতে বেস্ট লাইন। একজন অসুস্থ মানুষের পৃথিবীতে কোনো চাওয়া পাওয়া নাই। ওর শুধু চাওয়া পাওয়া হচ্ছে কিভাবে সে সুস্থ হবে। পৃথিবীতে যত চাওয়া পাওয়া আছে সব হচ্ছে সুস্থ মানুষের। আপনি যখন সুস্থ, আপনার বৃষ্টি আসলে আপনি রোমান্টিক হবেন, আপনার মুভি দেখতে মন চাবে, পপকর্ন খেতে মন চাবে, খিচুড়ি খেতে মন চাবে। যত ইচ্ছে আছে সব হচ্ছে আপনার সুস্থ মানুষের। উদ্যোক্তা হিসাবে আমার মতে এরা তো সবাই হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইনভেস্টর। তো ওদের লাইফের বেস্ট ইনভেস্ট হবে যদি ওরা শুরুর দিক থেকে নিজের হেলথের উপর ইনভেস্ট করে, তারপরে হচ্ছে বিজনেস বা ক্যারিয়ারের উপর ইনভেস্ট করে। কারণ দুটাকে আপনার সিমেট্রিক্যাল ওয়েতে নিয়ে যাওয়া লাগবে। এখানে বলা যাবে না যে এটা আগে এটা পরে। আমার হার্ট, লিভার, কিডনি, আমার অর্গান, আমার ব্রেন এভাবে ফাংশন করে, ওকে এভাবে নার্চার করা লাগবে। এটা সম্পর্কে আপনি যত ভালো জানবেন, আপনি আপনার বডিকে এত বেশি প্রায়োরিটি দিবেন এবং আপনার বিজনেসের সাথে কি প্রায়োরিটি দেয়া লাগবে, কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, আপনি নিজেই ভাই ঠিক করে ফেলবেন। সবার জন্য যে কি লাইফস্টাইল, কি মিনিমাম ডেইলি রুটিন। একেকটা মানুষের হচ্ছে গোল একেক রকম হয়। কেউ ওয়েট লুজ করবে, কেউ মাসল গেইন করবে, কেউ হচ্ছে বডি রিকম্পোজিশন করে। মানে এট এ টাইম ফ্যাট লুজও করবে, মাসল গেইন করবে। একেকজনের বয়স একেক রকম, একেকজনের হচ্ছে ক্রাইটেরিয়া একেক রকম, একেকজনের মেডিকেল কন্ডিশনস একেক রকম, ইনজুরি লেভেল একেক রকম। জিম হোক আর বাসা, নিয়মিত কন্টিনিউ করার মন্ত্রটা কি? আমাকে আবার কনফিউজড করে দিলেন। আমি আপনাকে উল্টা একটা কোয়েশ্চেন করি। আপনার হার্ট বেশি ইম্পোর্টেন্ট নাকি আপনার লিভার? কোনটাকে ফেলে দিবেন? তো আজকে আমাদের লক্ষ্য তাহলে একটাই হওয়া উচিত। যারা দেখছে আপনাদের উচিত হচ্ছে মনোযোগ দিয়ে দেখা এবং যাতে নিশ্চিত আপনার প্রায়োরিটি বেড়ে যায় এই চেষ্টা মুসা ভাই করে যাবেন। সালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে একটু ইন্টারেস্টিং একটা গল্প। আমি গত কিছুদিন আগে আমার ঘুম আসতো সহজেই, টায়ার্ড লাগতো, খুব লেথার্জিক, মাঝে মাঝে খিটখিটে হয়ে যেতাম। সহজে রিঅ্যাক্ট করতাম, স্ট্রেস নিতে কষ্ট হচ্ছিল। এমন একটা অবস্থায় আমার ওয়েট প্রায় ১০৫ কেজি হয়ে যায় এবং ওই সিচুয়েশনে আমি খুব অস্থিরতার মধ্যে পড়ে যাই যে ওয়েটটা নিয়ে কিভাবে কি করব? আমি এবং আমার পার্টনার আমরা দুজন মিলে টার্ভেজ জিমে ভর্তি হই। তো সেখানে ভর্তি হওয়ার পরে আমার মাত্র ১৫-২০ দিন হচ্ছে। তো এই অল্প সময়ের মধ্যে চমৎকার মেন্টাল ফিলিংস, ফিজিক্যালি আমি এত ভালো লাগছে যে প্রতিটা দিন আমার এট লিস্ট এই মুহূর্তে বলতে পারি যে ৪-৫ বছর পিছিয়ে গেছে। মানে আগে চলে গেছে। টাইম মেশিনে মনে হয় যেন বডি চলে গেছে। তো এই যে এক্সাইটিং ফিলিংস এবং এইটা আমার মনে হয়েছে যে প্রত্যেকটা উদ্যোক্তার, প্রত্যেকটা মানুষের জীবনে জানা দরকার এবং এই জিমে যাওয়ার পরে ডিরেক্ট মোটিভেশন এবং ইন্সপিরেশন, ট্রেনিং এবং লাইন আপ বা যাই বলি আরকি, তার ফলো আপ বা তার আন্ডারে থেকে আমরা এই ফিলটা পাই। স্টারবেজ এর হেড ট্রেইনার, আমাদের ট্রেইনার প্রিয় মুসা ভাই। মুসা ভাই ইন্টারন্যাশনালি সার্টিফাইড একজন অনেক বড় মাপের একজন ট্রেইনার। তার গল্পগুলো আরেকদিন শুনবো। আজকে আমাদের গল্প, আমাদের কোয়েশ্চেন, আমাদের দরকারি কথাবার্তাগুলা সবচেয়ে বেশি শুনে নিতে পারি। কিভাবে আমাদের ক্যারিয়ারে ট্রান্সফরমেশন বডির সাথে অ্যাটাচ করতে পারি। চমৎকার একটা আড্ডা হবে আজকে। মুসা ভাই কেমন আছেন? আসসালামু আলাইকুম। আছি আলহামদুলিল্লাহ ভাইয়া। আলহামদুলিল্লাহ। মুসা ভাই এই যে আমার আ চেঞ্জ কেমন দেখছেন? আলহামদুলিল্লাহ খুবই ভালো। মানে শর্ট পিরিয়ড অফ টাইম এর ভিতর হয় কি যে আপনার ১০৫ কেজির মতো ওয়েট নিয়ে আসছিলেন। তো এখন 2 উইকস প্লাস একটা সময়ের ভিতরে অলমোস্ট 100 কেজিতে চলে আসছেন। তো ৫ কেজির যে ওয়েটটা লুজ হলো, এটা ইনিশিয়ালি হয় কি যে আমাদের বডিতে ৪ ধরনের হচ্ছে আপনার বডি ওয়েট থাকে মেইনলি। আমাদের হাড়ের ওয়েট, মাসলের ওয়েট, চর্বির ওয়েট আর ওয়াটার ওয়েট। তো ওয়াটার ওয়েটটা হচ্ছে ইনিশিয়ালি আপনার নেমে যায়। তো এখন ওয়াটার ওয়েটটা আমাদের নেমে গেছে। আপনিও খুবই মোটিভেটেড। ইউ ফিল বেটার। আর আরো ফিল করার একটা মেইন রিজন হলো আমরা যখন ওয়ার্কআউট করি অ্যাকচুয়ালি আফটার ওয়ার্কআউট আমাদের বডিতে একটা হরমোন রিলিজ হয়। এটার নাম হচ্ছে এন্ডোরফিন। তো এই হরমোনের জন্য হচ্ছে আমরা আমাদের মুডটা ভালো হয়ে যায়। ছেলেদের জন্য হচ্ছে ৫ টা হরমোন হচ্ছে আপনার রেসপন্সিবল। এক হচ্ছে টেস্টোস্টেরন, ডোপামিন, সেরোটোনিন, অক্সিটোসিন, এন্ডোরফিন। ওয়ার্কআউট শেষে হচ্ছে আপনার এন্ডোরফিন রিলিজ হয়। এজন্য হচ্ছে আমরা অনেক বেটার ফিল করি। আর বডি যেহেতু রিকভার করে, অনেক লম্বা সময় একটা সেডেন্টারি লাইফ থেকে হচ্ছে আপনার বের হয়ে আপনি একটা অ্যাক্টিভ লাইফস্টাইলের ভিতরে চলে আসছেন। এখন বডি হচ্ছে আপনাকে জাস্ট এভরিডে একটা ম্যাজিক দেখাবে। ইউ ফিল বেটার, ইউ ফিল ফুল কনফিডেন্ট, হ্যাঁ? আপনার কাজেও আপনি অনেক বেশি ফোকাস করতে পারবেন। আর আপনার বডি অনেক লাইট ফিল হবে। এভরি ডে নতুন করে নিজেকে এক্সপ্লোর করবেন। আমি ধরেন আগে হচ্ছে সকালবেলা ১০ টায় বা ৯ টায়ও যদি ঘুম থেকে উঠি খারাপ লাগতো। হ্যাঁ। সেখানে এখন মানে আমি ফজরের ব্রেক বা থাকুক বা না থাকুক। তো আমি অনেক সময় দেখা যায় যে এখন অটো উঠে বসে আছি।
মানে মর্নিং এর কথা বলছি। যেদিন হ্যাঁ, হ্যাঁ। ওয়ার্কআউটটা শেষ করে ঘুমাই। অনেক ভালো ফিল করছি। উদ্যোক্তা হিসেবে আমার এই যে ধরেন এত পরে এসে স্টার্ট করা। এখানে মেইন পয়েন্টটা হলো কি, বাংলাদেশের আমাদের যে প্রসেসগুলো, এই প্রসেসগুলো এটা এডুকেশন সিস্টেম বলেন বা ক্যারিয়ার বলেন, এগুলাতে আমরা এত বেশি ফোকাস থাকি যে আমরা মেইনলি ক্যারিয়ার বিল্ড করি হচ্ছে হেলথ অ্যাবিউজ করে। আমার শরীরে কি হলো, ফিজিক্যাল কন্ডিশন কি এগুলাতে খেয়াল না করে শুধু ক্যারিয়ার, যখন স্টাডি থাকে স্টাডি, তারপরে ক্যারিয়ার, জব, বিজনেস বা যারা উদ্যোক্তা ওরা শুধু ক্যারিয়ারের দিকে ফোকাস থাকে। যখনই বডি আপনাকে নেগেটিভলি হচ্ছে রেসপন্স করা স্টার্ট করে, ওয়েট বেড়ে গেছে, আপনার মেডিকেল কন্ডিশন চলে আসছে, ফ্যাটি লিভার আসছে, হয়তোবা ব্যাক পেইন শুরু হয়ে গেল, নি পেইন শুরু হয়ে গেল, অথবা আপনার যে কাজ করার যে প্রোডাক্টিভিটির উইন্ডোটা এটা অনেক স্লো হয়ে গেল। তখনই হচ্ছে আমরা ফিল করি যে না, আমার এখন কিছু একটা দরকার। আমি ডক্টরের কাছে যাই বা এই রিলেটেড স্পেশালিস্ট কারা আছে ওদের কাছে যাই। এটা না হলে কি করি যে আমরা রিল দেখি, কনটেন্ট দেখি, যারা ইনফ্লুয়েন্সার আছে ওদের ফিটনেস বা হেলথ রিলেটেড অনেক কিছু দেখে তারপর মোটিভেটেড হই। তারপর একদিক থেকে হচ্ছে জার্নিটা স্টার্ট করি। কিন্তু এটা অনেক পরে করা হয়। অ্যাকচুয়ালি উদ্যোক্তা হিসাবে আমার মতে এরা তো সবাই হচ্ছে কি ওয়ান কাইন্ড অফ ইনভেস্টর। হুম, তো ওদের লাইফের বেস্ট ইনভেস্ট হবে যদি ওরা শুরুর দিক থেকে নিজের হেলথের উপর ইনভেস্ট করে, তারপরে হচ্ছে বিজনেস বা ক্যারিয়ারের উপর ইনভেস্ট করে। কারণ দুটাকে আপনার সিমেট্রিক্যাল ওয়েতে নিয়ে যাওয়া লাগবে। এখানে বলা যাবে না যে এটা আগে এটা পরে। কারণ বডির সবগুলা অর্গানই হচ্ছে আপনার মানে একটা অ্যাসেট। এখানে আপনার কোনো কারণে যদি কোনো মেডিকেল কমপ্লিকেশনস আসে, আপনার যদি মেডিসিনের উপর ডিপেন্ডেন্ট হওয়া লাগে, আপনি মেন্টালি অনেকটা ডিমোটিভেট হয়ে যাবেন। মনে হবে যে আমি ফিজিক্যালি অনেকটা মানে ক্যাপাসিটি আমার লস হয়ে যাচ্ছে, প্রোডাক্টিভ উইন্ডো কমে যাচ্ছে, মেন্টালি ফোকাস কমে যাচ্ছে, মেডিকেল টেস্ট, ডক্টর এসবের মধ্যে আপনার লাইফটা একটা জায়গাতে লক হয়ে যায়। তো এই উইন্ডোটা যাতে না আসে, এজন্য হচ্ছে আপনার শুরুর থেকেই একটু হেলথকে যদি প্রায়োরিটি দিয়ে আপনি ক্যারিয়ারকেও প্রায়োরিটি দেন, ২ টা একসাথে নিয়ে যান। এটা আমার মনে হয় বেস্ট একটা উইন্ডো। হুম। এটার সবচেয়ে বড় এক্সাম্পল কি আপনার আপনার যারা আমার মতো যারা আপনার আন্ডারে ট্রেন করছে বা জিম করছে, আমি দেখতে পাচ্ছি যে কেউ তো আমার চেয়ে কম বিজি হওয়ার কথা না। যারা এই মোটামুটি আমি নাম বললাম না। মানে হ্যাঁ, আমার থেকে বড় স্টার বা মানে অলরেডি অনেক established বা আমার মতো করে আমি মানে সবাই অনেক ব্যস্ত। রাইট। এটা কিভাবে এখন টাইম বের করতেছে? সবাই তো ১ ঘন্টা ২ ঘন্টা করে জিমে থাকছে দেখি এখন। আমিও থাকছি। হ্যাঁ, ব্যস্ততা অ্যাকচুয়ালি যদি আমি one word বলি যে ব্যস্ততা আসে কি? যে আপনি প্রায়োরিটি কাকে দিচ্ছেন? ওই জিনিস আপনাকে ব্যস্ত করে রাখে। ঠিক আছে? তো আপনি প্রায়োরিটি কাকে দিবেন এটা আগে আপনাকে লিস্টেড করা লাগবে। আপনি যদি আমি সহজ একটা এক্সাম্পল যদি আপনাকে দেই, ধরেন যে ভাই আপনাকে আমি একটা কালো পাথর দিলাম। যে ভাই পাথরটা নিয়ে যান। আপনি আমাকে ৩ থেকে ৪ মাস পরে এটা রিটার্ন করবেন। হ্যাঁ? আপনি দেখলেন যে আরে এটা তো একটা ময়লা পাথর। হ্যাঁ? কয়লার মতো হচ্ছে এখানে ময়লা ভরতেছে, এটা ভরতেছে, ওইটা ভরতেছে। বাসায় নিয়ে হয়তো বেলকনিতে বা খাটের নিচে রেখে দিলেন। ৩ মান্থ পরে হচ্ছে আমি আপনাকে বললাম যে, "ভাইয়া আমার ওই পাথরটা কি আপনার কাছে আছে?" বললেন, "হ্যাঁ ভাই আছে। আপনার লাগবে? দিব।" আমি বললাম যে, "ভাই এটা পৃথিবীর সবচেয়ে এক্সপেনসিভ ব্লাক স্টোন। এর চেয়ে এক্সপেনসিভ কোন স্টোন এক্সিস্ট করে না।" তো আপনার ফার্স্ট এ একটা ফানি রিঅ্যাকশন আসলো, "আরে এই লোক আমাকে এত দামি জিনিস কেন দিবে?" তো অনেক কিউরিওসিটি থেকে ধরেন হচ্ছে আপনি বড়, বড় যেমন আমিন জুয়েলার্স বা ডায়মন্ড ওয়ার্ল্ড থেকে আপনি ২ টা টিম নিয়ে আসছেন। ওরা ২-৩ আওয়ার্স দুনিয়ার যত কেমিক্যাল টেস্ট আছে ওগুলা করে আপনাকে এরকম শিট দিল যে, "ভাই এই আপনার ল্যাব টেস্ট রিপোর্ট। এটা পৃথিবীর সবচেয়ে এক্সপেনসিভ স্টোন, ব্লাক স্টোন। এটা অনলি আপনার কাছেই আছে।" তো তারপরে আপনার জাস্ট পয়েন্ট অফ ভিউ বাই কি হবে? আপনি কি ওই পাথরটা খাটের নিচে আপনি ফেলে রাখতে পারবেন? নো, বেলকনিতে ফেলে না, রাখতে পারবেন? আমি সবচেয়ে সিন্দুক বের করব একটা। তারপরে আপনি সিন্দুক কিনবেন, ঘরে সিসি ক্যামেরা লাগাবেন। ইভেন যখন বাইরে যাচ্ছেন, ওটার জন্য আরো সিকিউরিটি আপনি স্ট্রং করবেন। মানে ওইটার প্রায়োরিটি আপনাকে এমনভাবে ধরবে যে বাসায় গেস্ট আসলে মনে হবে যে, "আরে! অন্যদিন তো এত গেস্ট আসে না। এই গেস্ট এত আসে কেন?" হ্যাঁ, বাসায় ফোন দিবেন যে, "দেখো ওই রুমে যাতে কেউ না যায়।" মানে আপনার সিকিউরিটি এবং প্রায়োরিটির লেভেল চমৎকার! হ্যাঁ, এমন লেভেলে চলে যাবে। এই যে প্রায়োরিটি দেওয়ার ব্যাপারটা, এটা আসছে কোত্থেকে? আপনার ইনফরমেশন। ইনফরমেশন থেকে রাইট, যখন আপনি আপনার বডি সম্পর্কে জানেন না, রাইট। তখন তো আপনি বডিকে প্রায়োরিটি দিবেন। ওই হুম, পাথরটার মতো আপনি ফেলে রাখবেন। হ্যাঁ? এটাকে ইচ্ছেমতো আপনি চমৎকার, মিসইউজ করবেন। চমৎকার!
আর যখনই হচ্ছে আপনি ওইটা সম্পর্কে আপনি জানবেন হুম, যে, না আমার হার্ট, লিভার, কিডনি, আমার অর্গান, আমার ব্রেন এভাবে ফাংশন করে, ওকে এভাবে নার্চার করা লাগবে। এটা সম্পর্কে আপনি যত ভালো জানবেন, আপনি আপনার বডিকে এত বেশি প্রায়োরিটি দিবেন এবং আপনার বিজনেসের সাথে কি প্রায়োরিটি দেয়া লাগবে, কোনটা আগে দিবেন, কোনটা পরে দিবেন, আপনি নিজেই ভাই ঠিক করে ফেলবেন। এটা হুম, কাউকে বলার কোনো দরকার নেই। দরকার নেই। ঠিক তো আছে? আজকে আমাদের লক্ষ্য তাহলে একটাই হওয়া উচিত যে মানে যারা দেখছে আপনাদের উচিত হচ্ছে মনোযোগ দিয়ে দেখা এবং যাতে নিশ্চিত আপনার প্রায়োরিটি বেড়ে যায় এই চেষ্টা মুসা ভাই করে যাবে। একটা জিনিস দেখলাম যে আমরা তো জিম করছি সন্ধ্যার দিকে। হুম। যারা বেশিরভাগ উদ্যোক্তা আমি জানি না সকালে আমি যাইতে পারছি না যে কারণে দেখছি না। এই টাইমিং এ কোনো প্রবলেম কিনা বা একেকটা মানুষের হচ্ছে গোল একেক রকম হয়। কেউ ওয়েট লুজ করবে, কেউ মাসল গেইন করবে, কেউ হচ্ছে বডি রিকম্পোজিশন করে। মানে এট এ টাইম ফ্যাট লুজ ও করবে, মাসল গেইন করবে। একেকজনের বয়স একেক রকম, একেকজনের হচ্ছে ক্রাইটেরিয়া একেক রকম, একেকজনের মেডিকেল কন্ডিশনস একেক রকম, ইনজুরি লেভেল একেক রকম। আপনার শুধু যদি আপনার গোল অনুযায়ী আপনি টাইম কখন আপনার জন্য বেস্ট হয় এটা আপনি চুজ করবেন। মানে দিন শেষে ওয়ার্কআউটটাকে আপনি প্রায়োরিটি লেস করতে পারবেন না। আপনার করা লাগবে ২৪ ঘন্টার মধ্যে একটা উইন্ডো আপনার মাস্ট। শরীরকে নাশ্চার করা লাগবে। এবং এটা এমন একটা জায়গা, যে সময়টা আপনি জিমে দিলেন, ওই সময়টাই ভাই একমাত্র ২৪ ঘন্টার মধ্যে একটা উইন্ডো আপনি দেখবেন। এই টাইমটা আপনি জাস্ট সেলফ কেয়ার করলেন। আর হুম। বাকি সময়টা জাস্ট অন্য কিছুতে আপনি ডুবে থাকলেন। আপনার নিজেকে নাশ্চার করার জন্য এতটুকু দেয়া দরকার, এটা ফিজিক্যাল হেলথ হোক, মেন্টাল হেলথ হোক। ২ জায়গায় আপনাকে নাশ্চার করতে হবে। আচ্ছা এই যে সাডেন একটা বিষয় মাথায় আসলো। এই যে উদ্যোক্তারা বা আমি নিজেও যে জিম করছি আমার এরপর থেকে আমার মনে হচ্ছে যেন আমার কাছে অনেক বেশি যে মানে আমার ধরেন এই ২০ দিনের সবচেয়ে এক্সট্রিম যে স্ট্রেসের দিনটা গেছে, সেটা আমার আগের অনেক সিম্পল ডে থেকেও ভালো গেছে। মানে রাইট। এই ব্যাপারটা কিভাবে কানেক্টেড? আচ্ছা, যখন আমরা খুবই সেডেন্টারি একটা লাইফস্টাইলের মধ্যে থাকি, তখন হয় কি যে আমাদের বডিতে হরমোন লেভেলও আপনার অপটিমাম লেভেলের থাকে না। কারণ দেখা যায় আমরা যখন জিম স্টার্ট করি, তখন অনেক কিছুই হচ্ছে সাবকন্সিয়াস মাইন্ড থেকে আমরা স্টার্ট করে দেই। যেমন আপনি জিমে যাচ্ছেন, আপনি দেখবেন যে আপনি আগের চেয়ে কম্পেয়ারলি অনেক হেলথি খাবার খাবেন। হুম, আপনি চাবেন যে না, আমি ওয়ার্কআউট করে আসছি, আমার একটু স্লিপ দরকার বডিকে রিকভারি দেওয়ার জন্য। আগে হাইড্রেশন আপনার ঠিকমতো ছিল না। আপনি একটু প্রপার হাইড্রেশনটা ঠিক রাখার ট্রাই করবেন। হ্যাঁ? নিজেকে নার্চারিংটা আপনার শুরু হয়ে যায়। আর যখনই আপনার এটা তো একটা হার্ডওয়্যার, এটাকে আপনি নার্চার করতেছেন। আপনার আউটকামটা যদি আমরা ব্রেইনকে সফটওয়্যারও ধরি, আপনার ওইখানে তো আপনার স্কিল বেড়ে যাচ্ছে অটো। আর সবচেয়ে বড় যে জিনিসটা মানে ট্রেস আসে কোত্থেকে? ট্রেস মেইন হরমোনটা হচ্ছে কর্টিসল। তো যখন আপনি ফিজিক্যালি অ্যাক্টিভ হন, আপনার যত ফিল গুড হরমোন আছে এগুলা বুস্ট আপ থাকে। আর কর্টিসল যেটা ট্রেস হরমোন ওইটার লেভেলটা অনেকটাই কমে যায়। এই কারণে ট্রেস ম্যানেজমেন্টটা মানে সেডেন্টারি লাইফস্টাইল থেকে যারা অ্যাক্টিভ থাকে হুম, ওরা ফার বেটার আপনার মেইনটেইন করতে পারে। হুম। যাই হোক আমি মেইন প্রশ্নে চলে যাই। জিমে যাওয়া উচিত নাকি বাসায় মানে ব্যায়াম করা উচিত? দুটাই ঠিক। মানে ২ টার পয়েন্ট অফ ভিউ হচ্ছে ২ রকম। ধরেন আপনি এক্সট্রিমলি বিজি গাই। আপনি জিমে যাওয়ার জন্য একটা প্রিপারেশন লাগে। যে আপনার ০.৫ ঘন্টা ১ ঘন্টার মতো টাইম হচ্ছে আপনার রাস্তায় যেতে হবে। ওইখানে গিয়ে ওয়ার্ম আপ করে সেশন স্টার্ট করার জন্য একটা উইন্ডো আপনার দরকার হয়। তারপরে কুল ডাউন করে ফ্রেশ হয়ে আবার বের হয়ে বাসায় ব্যাক করার জন্য আরো একটা টাইম আপনার চলে যাচ্ছে। হুম। তো ওভারঅল কি হচ্ছে আপনার ১ ঘন্টা সেশন করার জন্য আপনার অলমোস্ট ৩ আওয়ার্স এর মতো একটা উইন্ডো নষ্ট হচ্ছে। এট লিস্ট 2 আওয়ার্স তো হ্যাঁ, হ্যাঁ। ২ আওয়ার্স। হুম, তো এই যে সময়টা, আপনার যখন সময়ের ভ্যালু অনেক, আপনার প্রতিটা টাইমে আপনি সেকেন্ড টু সেকেন্ড আপনি ইউটিলাইজ করতে চান, হুম, সেই ক্ষেত্রে হোম জিম বা অফিস জিম হচ্ছে আপনার বাই বেস্ট সলিউশন। হুম, আপনি বাসায় বা অফিসে জিম তৈরি করে রাখতে পারেন। বাট জিম তো তৈরি করলেই হবে না। জিমে আপনাকে গাইড করার মতো একজন মানুষ থাকা লাগবে যে আপনাকে প্রতিনিয়ত মোটিভেট করবে, ইন্সপায়ার করবে হুম। এবং ব্যাপারগুলি ওই যে ১ম যে জিনিসটা বললাম যে পাথরটা সম্পর্কে আপনার ইনফরমেশন নেয়া লাগবে। নেওয়া তো লাগবে। ইনফরমেশনটা কে দিবে? হুম, যে এটার উপরে স্পেশালিস্ট। তো একজন আপনি ট্রেনার হায়ার করবেন যে আপনাকে প্রতিটা পয়েন্ট ধরে আপনার রেপুটেশন, সেট, ফর্ম সবকিছু হচ্ছে আপনাকে পারফর্ম করাবে এবং আপনার একটা গোল থাকবে। যে প্রতিটা টাইমলাইনে একটা গোল থাকবে। যখন হুম, আপনার গোল থাকবে, আপনার ফোকাস বেড়ে যায়। রাইট। যে আমি ১ কেজি লুজ করব, ২ কেজি লুজ করব, একটু মাসল বানাবো, হুম, ওয়েট লুজ করব, রাইট, গেইন করব। রাইট। যাই করেন, আপনার টাইমলাইন সেট করা লাগবে এবং টাইমলাইনের এন্ডে একটা গোল থাকা লাগবে। গোলটা রিচ হোক বা না হোক, যখন গোল রিচ হবে না, ফাইন্ড আউট করবেন কেন হয় নাই, কোথায় ল্যাকিংস ছিল। আর যখন রিচ হবে, ইনসেইন মোটিভেশন পাবেন। হুম, নেক্সট আরেকটা গোল সেট করবেন। এভাবে একটা সময় আপনি সুপ্রিম লেভেলে হেলথি হয়ে যাবেন হেলথি ইনশাল্লাহ।
আমি একটা জিনিস বলতে চাচ্ছি যে ধরেন আ আ যাদের সামর্থ্য নাই ট্রেনার রাখার হুম, বা এটা নাই। সিউর। কিন্তু সে যদি বাসায় ১ টা ২ টা ট্রেডমিল কিনে, হুম, আমি দেখলাম যে মোটিভেশন অ্যা এ এক তো জিম ট্রেনার নাই তাই মোটিভেশন নাই। ২ হচ্ছে কিছু যে পার্টনার থাকে ধরেন আমরা যে জিমে এখন যাই ২ টা কারণে বেশি যাই। একটা হচ্ছে আমার যে জিমে যারা আমাদের ফ্রেন্ড হয়ে গেছে, তারা ফোন করলে লজ্জায় যাই যে মিস করাটা খারাপ লাগতেছে। কমিউনিটির মতো হয়ে যায়। হুম। এটা কি জরুরি না? কি মনে করেন? হেলথি কমিউনিটি বিল্ড করা ডেফিনিটলি বেটার। হুম। বাট হচ্ছে আপনি যদি কমিউনিটি বিল্ড করতে গিয়ে জিমে গিয়ে আপনি গল্প করে টাইম ওয়েস্ট করেন, এটা একটা আপনার পয়েন্ট। হচ্ছে ওয়ার্কআউটের যে উইন্ডোটা এটা নষ্ট হবে। মেক্সিমাম মানুষ জিমে গিয়ে ফিজিক্যাল এক্টিভিটিস করে, ট্রেনিং হুম, করে না। ফিজিক্যাল এক্টিভিটিস কি ধরেন এই যে বাসায় কেউ কিন্তু অবসর থাকে না। হুম, আপনি মা, দাদি, নানি, বোন হুম, যারাই আছে হুম, দেখা যায় কিচেন, বেডরুম এদিকে মুভমেন্টের উপরেই থাকে। হুম, তো এইখানে কি কনসিস্টেন্ট ভাবে একটা মাসলের হাইপারট্রফি ক্রিয়েট হয় না। হ্যাঁ? ট্রেনিং ওই লেভেলের হয় না এবং সিমেট্রিক্যাল ওয়ে হয় না। দেখা যায় শুধু ডান হাতে কাজ করে, বাম হাত হচ্ছে রেস্ট। হুম, হ্যাঁ? অনেক সময় দাঁড়িয়ে কাজ করে এরকম। হুম, তো ওগুলাতে ধরেন হচ্ছে আমরা যে মাসল বিল্ডিং এর যে প্রসেস বা হুম, ফ্যাট লস এর যে প্রসেস এগুলা যদিও আপনার ক্যালোরি সারপ্লাস বা ডেফিসিট এর উপর ডিপেন্ড করে। হুম, কিন্তু এক্টিভিটিস এর ক্ষেত্রে হুম, আ সেডেন্টারি মুভমেন্টটা হচ্ছে আপনার ফিজিক্যাল এক্টিভিটিস এর মধ্যে চলে যায়। হুম, আর যখনই আপনি জিমের জন্য একটা গোল সেট করবেন, ওইখানে কি আমরা ওয়ার্ম আপ করি। বডিকে ওয়ার্ম করে হিট জেনারেট করতেছি। ওইখানে জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন, ফেসিয়া এগুলোর মধ্যে ব্লাড ফ্লো যাচ্ছে। হ্যাঁ? হার্ট রেট আমার বেড়ে যাচ্ছে। তারপর কিন্তু এটা আমাকে ধরে রাখা লাগবে। আর কুল ডাউন এ গিয়ে কি করি? একদম বডি রিল্যাক্স করে ফেলি। স্ট্রেচিং করে, হ্যাঁ, রিল্যাক্স করে একদম। এখন যখন আপনি কমিউনিটি বিল্ড করতে গিয়ে জিমে গিয়ে আপনি গল্প করবেন বা ফোন ইউজ করবেন, একটা সেটের মধ্যে আরেকটা সেট যেতে, শেষ করে যেতে আপনার সময় লেগে যাবে অনেক লম্বা সময়। তাহলে প্রতিবারই আপনার বডি কুল ডাউন হয়ে যাচ্ছে। আবার গিয়ে হচ্ছে মনে হলো না, আরে কখন সেটটা করে আসছি, আবার যাই, আবার একটু করি। তখন আপনার ১ ঘন্টার সেশন হয়ে যায় ৫ ঘন্টা এবং এটা ইউজলেস হয়ে যাবে। কারণ এটা গোস টু আপনার ফিজিক্যাল এক্টিভিটিস এ পড়ে যাবে। কারণ কনসিস্টেন্ট ভাবে আপনি একটা সেশন কমপ্লিট করেন নাই। আপনার জাস্ট আগের সেশনে অ্যা আরেকটা কারণ আপনাকে এই সেশনটায় নিয়ে আসার। যে একজন উদ্যোক্তা আসছিলেন আমাদের ফ্রেন্ড, ফাউন্ডার এবং সিইও হচ্ছে সুইশ বলে একটা ব্র্যান্ড আছে। তো উনাকে আমি জিজ্ঞেস করছিলাম হি ইস ট্রাইং টু ট্রান্সফর্ম হিজ হেলথ এভরিডে। তো তাকে জিজ্ঞেস করছিলাম যে এটা কেন দরকার? হুম, তিনি একটা চমৎকার কথা বলছেন। তিনি বলছেন যে, "দেখেন, আপনি যখন শূন্য হয়ে যাবেন, তখন রিস্টার্ট করার এনার্জি কোথায় থেকে পাবেন বা উপায় কি?" তিনি বলেছিলেন, "একমাত্র উপায় হচ্ছে হেলথ ঠিক রাখা।" যদি কারো হেলথ ঠিক থাকে, সে যদি ওই জায়গাটায় যেই জায়গাটায় সে শুরু করছিল ধরেন হুম, আ এ ইন্টার পাস বা ইন্টারমিডিয়েট কমপ্লিট করা, এসএসসি কমপ্লিট করার পরে বা অনার্স কমপ্লিট করার পরে যেই হেলথটা তার ছিল আজ রাইট। থেকে ১৫ বছর আগে, ওই হেলথটা যদি সে মেইনটেইন করে যেতে পারে, ট্রু। সে ২০ বছর পরেও যদি ০ হয়ে যায় সে রিস্টার্ট করতে পারবে। এটা আমার 100%, অদ্ভুত লাগছে। আপনি এটা কি 100%। আর কিছু এড করবেন কিনা? আ এড করার মতো এটা কি সম্ভব? মানে ওই হেলথ রাখা সম্ভব চাইলে? মানে আমি কি চাইলে আরো ১০ বছর আরো ইয়াং হয়ে থাকতে পারবো? মানে এখন তো আমি ইয়াং না। আরো ২০ কেজি ওয়েট কমাইলে হ্যাঁ, ইয়াং হবো আমি আরকি। বলি মানুষের অ্যাকচুয়ালি ২ টা এজ হয়। এক হচ্ছে আপনার ফিজিক্যাল এজ হুম, যেটা ডেট অফ বার্থ থেকে আপনার স্টার্ট হলো। হুম, আরেকটা হচ্ছে আপনার বায়োলজিক্যাল এজ। হুম, হুম? হুম, তো বায়োলজিক্যাল এজটা কি যে আপনার বয়স যাবে বাট আপনার অর্গান হেলথ অনেক ভালো থাকবে। হুম, ইটস ওয়ার্ক লাইক যে 20-25 ইয়ার্স। হুম, তার মানে আপনার যত ইউথনেস আছে, আপনার বডিতে যত হরমোন আছে, এগুলা সবগুলো ফাংশনাল থাকে হচ্ছে একদম ফুল ইউথ এর মতো। মানে ওই টাইমলাইন এর মতো থাকে। আপনার বয়স যতই বাড়ুক, তারুণ্য থেকে যায়। আপনার তারুণ্যটা সবসময় থেকে যাবে। ওই জিনিসটাই উনি একটু আরেকটু সিম্পল ভাবে এবং বলে এটা কি দিছে। সবার কজ হওয়া উচিত না? জব হোক, ব্যবসা হোক যে আমার চ্যালেঞ্জ আমি যাতে নিতে পারি, আমার ফিটনেস আমাকে যাতে অ্যালাও করে। ভাই নট অনলি ফিটনেস অ্যালাও করে। আপনি একটা জিনিস দেখেন, আমি যদি আপনাকে কনসিস্টেন্ট ভাবে কিছু কাজ দিয়ে ১৬ ঘন্টা বসিয়ে রাখি। হুম, সকালে উঠে দেখবেন কি যে একটা মানুষ এট লিস্ট 4 to 6 আওয়ার্স এক্সট্রিমলি প্রোডাক্টিভ থাকে। হুম, অনেক কাজ করতে হুম, পারে। তো ওই টাইমটা হয় কি যে আমরা একটা ফ্রেশ যখন স্লিপ দিয়ে উঠি আমাদের যত হরমোন আছে ওরা ওদের রিসেপ্টর থেকে মানে ফুল অন থাকে সারারাতে। তো সকালে সবগুলাকে আপনি মানে ফিল গুড হরমোন গুলাকে ইউটিলাইজ করে আপনি মেক্সিমাম প্রোডাক্টিভ একটা উইন্ডো আপনি নিয়ে নেন। ওই লোকটাকে যদি আপনার আবার ১৬ ঘন্টা আপনি কাজ দেন, তখন আস্তে সে স্লো হয়ে যাবে। এমন একটা সময় আসবে যে সে বসে থাকবে, তার কোনো ডাটা তার ব্রেইন থেকে হচ্ছে প্রপারলি আসবে না। সে হয়তোবা যে কাজটা আপনার ১০ মিনিটে করতে পারত, এটা সে ২ ঘন্টা সময় নিয়ে করবে। তো এটার মেইন পারপাসটা কি যে আপনি যখন একটা হেলথি লাইফস্টাইল এর ভিতর থাকবেন তখন আপনি অনেক বেশি প্রোডাক্টিভ হবেন। আপনার ৮ থেকে ১০ ঘন্টার যে কাজগুলা জমে থাকবে, এগুলা এট লিস্ট আপনার ৫ to ৬ আওয়ার্স এর ভিতর আপনি শেষ করে ফেলতে পারবেন। ওই যে একটা টাইম
ওই টাইমটা ভাই আপনি চাইলে এই যে অনেকে বলে না যে জিমে গিয়ে হচ্ছে আমি টাইম ওয়েস্ট করব। এই টাইমটা আপনার বের হয়ে যাচ্ছে। এবং আপনি খুবই শর্ট উইন্ডোর ভিতরে অনেক বেশি আউটকাম দিতে পারবেন। আমরা যখনই ব্যায়াম করি, তখন যেহেতু প্রোডাক্টিভিটি বেড়ে যায়, সেহেতু আমার ওই ব্যায়ামে ১-২ ঘন্টা গেলেও এইটার আউটকাম যেটা আসে ডাবল, ট্রিপল হয়ে যায়। এটা কিন্তু ডাবল অনেক বড় পিক ছিল আজকে। একটা কজ হচ্ছে যে এনি টাইপ অফ অ্যাক্সিডেন্টাল সিচুয়েশন এ চ্যালেঞ্জ নেওয়ার এনার্জি থাকতে হবে। ২ নাম্বার এটা চমৎকার বলছেন মুসা ভাই যে আ আমার তো চলেই আসতেছে। টাইম তো সেভ হয়েই যাচ্ছে হ্যাঁ, আসলে। কিসের টাইম ওয়েস্ট? রাইট। আমার এর চেয়ে বেশি প্রোডাক্টিভিটি এখানে চলে আসতেছে। সব জায়গা থেকে এবং বেড়ে অনেক যাচ্ছে। ইম্পোর্টেন্ট প্রোডাক্টিভিটি। ট্রু, কারণ আপনার ব্রেইন যদি সিগনাল না দেয় ঠিকঠাক, কোথাও প্রমোশন হবে না, ট্রু। কোথাও ব্যবসায় গেইন হবে না। আচ্ছা এই যে ধরেন স্টার্ট করলো আজকে অনেক ইন্সপায়ার্ড হয়ে একজন। হুম। সে কি করবে? মানে গিয়ে জিমে কি করা উচিত? মিনিমাম বা কি একটা কিছু যদি আপনি আর এখন করে দেখাবেন না। করে হ্যাঁ, দেখানোর জন্য তো আপনার সরাসরি যাবে আপনার কাছে। এট লিস্ট যদি আচ্ছা যেকোনো কাজ শুরু করার সময়ই হচ্ছে খুব ডিফিকাল্ট ভাবে স্টার্ট না করাটা হচ্ছে বেটার। হ্যাঁ? আমাদের ব্রেন যখন অতিরিক্ত টর্চার করে ফেলবেন বা শুরুর দিকে অনেক বেশি এফোর্ট দিয়ে দেখা যায় কি একই সাথে একজন ওয়ার্কার শুরু করে দিল, সাথে ডায়েট শুরু করে দিল। তার লাইফস্টাইল এটা ছিল না। সে স্লিপ ঠিক করার ট্রাই করলো। হ্যাঁ? তার হ্যাবিট যেগুলা ছিল না সব ব্রেক করে নতুনভাবে একটা নিউবর্ন একটা মানুষের মতো স্টার্ট করার ট্রাই করলো। তো এটা সাস্টেনেবল প্রসেস না। কারণ হচ্ছে কি ও ২০, ২৫, ৩০ বছর, ৪০ বছর তার লাইফস্টাইল ছিল একটা। একদিনে তো আপনি এটা ফুল উইন্ডো আপনি চেঞ্জ করতে পারবেন না। আপনি যখন বাংলাদেশ থেকে ফ্লাই করে ধরেন ইউএসএ যান, এই যে জেট ল্যাগ এর একটা আপনার ইস্যুস আসে, হ্যাঁ? টাইমলাইন এর একটা ইস্যুস আছে। আপনি কি চাইলে বাংলাদেশের টাইমলাইন ধরে ওখানে ঘুমাতে পারবেন? সুযোগ ব্যাপারটা তো নেই। হবে কোন না, সুযোগ নেই। হচ্ছে না। তো আপনার যে আ ৩০-৪০ বছরের যে একটা উইন্ডো আছে, যে উইন্ডোতে আপনি বডিকে ডিফারেন্ট ভাবে হচ্ছে ট্রেনিং দিয়ে নিয়ে গেলেন, একদিনে এটা চেঞ্জ হবে না। এখানে স্টার্ট করা লাগবে খুবই সিম্পল ভাবে, সহজভাবে। ব্যাপারটা যাতে মানে বডিকে অতিরিক্ত টর্চার করলে একটা ফেয়ার ফ্যাক্টর চলে আসে। হ্যাঁ, ব্যাপারটা করা লাগবে হচ্ছে কাজটা শুরু করে স্লোলি আস্তে, আস্তে এটাকে হ্যাবিটেট করা লাগবে। শুরুর দিকে আমাদের সব কাজ হচ্ছে কনশাস মাইন্ড থেকে করা লাগে। সাবকনশাস মাইন্ডে লম্বা সময় যখন কনশাস মাইন্ড একটা কাজ করতে থাকে, হুম, তখন কাজটা হচ্ছে সাবকনশাস মাইন্ডে আপনার ডেলিভার হয়। হুম, তখন এটা হ্যাবিটেট হয়ে যায়। হুম, যখন হ্যাবিটেট হয়ে যাবে প্রসেসটা আপনি এনজয় করবেন এবং সাস্টেনেবল হবে। হুম। ২ টা জিনিসই চলে আসবে। জিমে যখন যাই তো আমরা তো ট্রেডমিলে দৌড়াই বা অনেক রকমের কার্ডিও করি বা অনেক রকমের কিছু আস্তে, আস্তে দেখলাম স্লোলি ওয়েট-টোয়েট নিয়ে নাড়াচাড়া করি, পুশ আপস করি। এই সমস্ত কিছু দিয়ে তো শুরুটা হয়। তো এই ক্ষেত্রে কি মানে কোন টেস্ট করে জিমে যাওয়া উচিত বা স্টার্ট করা উচিত? হার্টের বা বডি ফাংশন এর কোন টেস্ট করা উচিত কিনা বা? আচ্ছা, প্রতিটা মানুষই হচ্ছে যারা বিলো 30 হ্যাঁ? ৩০ বছরের নিচে হলে নরমালি খুব মেডিকেল কমপ্লিকেশনস থাকে না। ওরা টেস্ট না করলেও পারে। বাট যদি কোন কমপ্লিকেশনস থাকে সেই ক্ষেত্রে ডক্টর যে গাইডলাইন দিবে ওইটাই। বাট নরমালি 30 র পরে আমরা যারা মেল এটাকে মেডিকেল সায়েন্স এ বলে সার্কোপেনিয়া যে আপনার এইজিং স্টার্ট হয়ে যায়। প্রতি বছর আপনার টেস্টোস্টেরন 1% করে আপনার কমতে থাকে। এবং মাসল মাস বডিতে যে মাসল থাকে ওইটা 1% করে আপনার কমতে থাকে। এই আচ্ছা যে এইটা কি জিম-টিম করে ঠিকঠাক রাখা যাচ্ছে না? হ্যাঁ, এটা তো কমবেই। মানে এটা না, এটা নরমালি হ্যাঁ, আপনার রেগুলার লাইফস্টাইল কমতে এর ভিতরে থাকবে। এটা কমতে থাকবে। বাট যখন আপনি বডিকে প্রপার নার্চারিং করবেন, ওকে প্রপার ডায়েট দিবেন, প্রপার নিউট্রিশন এ ব্যাকআপ দিবেন, প্রপার ভাবে ট্রেনিং করবেন, হুম? আপনি প্রপার স্লিপ দিচ্ছেন, হাইড্রেশন দিচ্ছেন, তখন কিন্তু রিকভার করে আপনার যে পিক উইন্ডো ছিল এটা কিন্তু মেইনটেইন করা পসিবল। পসিবল রাইট। হ্যাঁ? তো ব্লাড টেস্টের ব্যাপারে যেটা বললেন 30 প্লাস হলে আ এভরি 6 মান্থ অথবা 1 ইয়ারে একবার ফুল বডি চেকআপ করতে পারে। ইনক্লুডিং আপনার ফুল হরমোন প্রোফাইল। যেমন টেস্টোস্টেরন আছে, এলএইচ আছে, এফএসএইচ আছে, হ্যাঁ? প্রোলাক্টিন হরমোন আছে, থাইরয়েড হরমোন আছে। এগুলার টোটাল প্রোফাইল ধরে আপনার একটা ব্লাড টেস্ট কমপ্লিট ব্লাড টেস্ট করে নিতে পারে। তাহলে এই ইয়ার থেকে নেক্সট ইয়ারে তার কতটুকু ডেফিসিয়েট বা প্রোগ্রেস হলো এটা ট্র্যাক করাটা অনেক ইজি। কারণ আমরা স্কিনের উপরে দেখে অনেকে সুন্দর মনে হয়। বাট ইন্টারনাল অর্গান হেলথ তো আর দেখা যায় না। হুম। সো ওইটার রিপোর্ট আপনাকে বলে দিবে যে আপনার কন্ডিশন কি আছে। মানে আমি এই কুরবানিদের আগের কুরবানিতে আমি অসাধারণ দেখে চমৎকার একটা গরু আমরা কিনলাম এবং খুবই মায়া লাগলো। কুরবানি হইলো। আমরা কলিজাটা খেতে পারি নাই। ওই গরু পুরো কুরবানির গরুর কলিজার মধ্যে পোকা হয়ে গেছে। অসাধারণ একটা গরু। দেখতে অদ্ভুত সুন্দর। একটু হাড় মনে বাকি ছিল। বাকিটা পোকা-টোকা টাইপ হয়ে গেছে। লাইভ গরুর। তার মানে আমাদের ভেতরে যে কি হচ্ছে বিভিন্নভাবে
এটাই দেখা যায় আমাদের জিমেও বিভিন্ন ক্লায়েন্ট আসতেছে। আমি যখন কনসালটেশন করি, লাস্ট একটা কথা বলি যে ২ জন আসছে, ২ টা ছেলে ইয়াং। তো একজন অনেক ওবেস মোটা। আরেকজন স্লিম, ফিট, স্কিন খুবই সুন্দর। হিজ লুক অ্যাবসোলিউটলি অসম। মানে এত সুন্দর। যে মোটা ছেলেটা ছিল ও আমার সাথে কনভারসেশন স্টার্ট করলো আরকি যে, "ভাইয়া আপনাদের মেম্বারশিপ কত? এটা কত?" হ্যাঁ? তারপরে এখানে ট্রেনিং প্রোটোকল কিরকম? ডায়েট কিভাবে দেন? হাবিজাবি অনেক কিছু বলল। তো বলল যে, ইউরিক অ্যাসিড আছে। ইউরিক অ্যাসিডের জন্য কিভাবে ডায়েট প্ল্যান করি, হ্যাঁ? তারপরে হার্টের রিং পরানো থাকলে কিভাবে হচ্ছে আপনার ট্রিটমেন্ট করা হয় বা আমরা ট্রেনিং করাই কিভাবে? বা যখন প্রেসক্রিপশন থাকে ওইটা ধরে বা থেরাপিস্টের গাইডলাইন অনুযায়ী কি আমরা ট্রেনিং দেই কিনা? অলমোস্ট আমি আ 45 মিনিটস এর কাছাকাছি ওইখানে বসা ছিলাম। আমি এতক্ষণ পর্যন্ত যে ছেলেটা মোটা, আমি ভাবলাম যে ওর প্রবলেম গুলোও শেয়ার করে। হুম। আসলে যে বসা ছিল সবগুলা প্রবলেম হচ্ছে ওর। ওহ মাই গড! তারপরেও আমাকে বলল, আমি যখন বললাম আরকি যে, "আপনার ব্লাড টেস্টের রিপোর্ট-টিপোর্ট আসে হ্যাঁ, ওগুলা যদি থাকে আপনি আমার সাথে শেয়ার করেন।" হ্যাঁ। তো বলল যে, "ভাইয়া ওর তো আ প্রবলেম গুলা তো ওর, আপনাকে WhatsApp এ শেয়ার করে দিবে সবকিছু।" আচ্ছা। আমি লিটারালি ওই সময় মানে আমি নিজে শকড হয়ে গেলাম। হ্যাঁ, বিলিভ হচ্ছিল না। মানে ও দেখতে এত সুন্দর, হ্যান্ডসাম এবং ইয়াং, স্লিম। হ্যাঁ? ক্লোজ টু আপনার 30। হুম। তো একটা মানুষ কোন সময় কি প্রবলেম ফেস করে এটা বুঝা মুশকিল। যে আচ্ছা। আমি জিম শুরু করছি ১০ কেজি মানে ১০৫ কেজি ওয়েট নিয়ে শুরু করছি। ৯৫ হইছে। আমাকে একটু শুকনা, শুকনা লাগছে হালকা। নিজেকে একটু ভালো লাইট ফিল হয়। ঠিক আছে এবার বন্ধ করে দিই। রিয়ালি কোন ওয়েট কমছে না পানি শুধু ঝরছে আসলে। এই ব্যাপারটা আমি আপনাকে খুব সিম্পল ভাবে বুঝিয়ে বলি। ধরেন আমরা জিমে গিয়ে যখন কোনো এক্টিভিটি স্টার্ট করি, তখন কি হয় যে আমরা মোটামুটি খাবারটা ব্যালেন্স ভাবে খাই। যেমন ১ গ্রাম কার্বোহাইড্রেট ৩ গ্রামের মতো হচ্ছে ওয়াটার হোল্ড করে। আপনি যদি ২-১ দিন একটু কম রাইস খাচ্ছেন বা কার্বোহাইড্রেট জাতীয় আইটেম কম খাচ্ছেন, এটার জন্য একটা ওয়েট কমে যায় আবার বডি হঠাৎ করে এক্টিভিটি স্টার্ট করছে। তো ওয়াটার ওয়েটটা নেমে যায়। এটা যার ওয়েট যত বেশি, এত বেশি হচ্ছে ওয়াটার ওয়েটটা হোল্ড করে থাকে। তো মোটিভেশনের জায়গাটা আপনার এটা হওয়া উচিত না যে আমার একটু এই যে এখন আপনার ২-৩ উইকস এ অলমোস্ট ৫ কেজি রিডিউস হয়ে গেছে। হুম। এটা তো আপনার গোল না। আপনার একটা লম্বা টাইমলাইন রাখা লাগবে। যেখান থেকে হচ্ছে আপনি ফার্স্ট এ ওয়েটটা লুজ করে একটা হেলথি ওয়েটে আসবেন। তারপরে বডিতে মাসল গেইন করবেন। কারণ যত বেশি আপনার বডিতে মাসল, এত বেশি আপনার মেটাবলিজম হাই থাকবে। ডায়াবেটিকস হওয়ার আপনার চান্সেস কমে যাবে। আপনার জয়েন্ট, লিগামেন্ট, টেন্ডন, লোয়ার ব্যাক, নেক এগুলা সবচেয়ে বেশি হচ্ছে সাপোর্ট পাবে। টোটাল সাপোর্টটাই তো দিচ্ছে হচ্ছে আপনার মাসলস। তো যখন মাসলস অনেক বেশি, আপনার ইনজুরির চান্সেস কম, আপনার মুভমেন্ট এত ফাস্টার হবে, স্ট্রঙ্গার ফিল করবেন। বডিতে হরমোন এত বেশি ফাংশনাল থাকে, মেটাবলিজম অনেক হাই থাকবে। অনেক খাবার খেয়েও আপনি ফিট থাকতে পারবেন। তো এটা হচ্ছে পয়েন্ট। আর যখন আপনি জিনিসটা গেইন করার প্রসেস এ থাকবেন, অলরেডি যতটুকু অ্যাচিভমেন্ট হইছে, এই জিনিসটা আপনি ধরেন স্যাটিসফাইড। এরপরে আপনাকে মেইনটেইন করার জন্য সেম এফোর্ট কনসিস্টেন্ট ভাবে দিয়ে যাওয়া লাগবে। আমি খুব সহজভাবে যদি বলি, ধরেন একটা প্লেন মাটি থেকে আকাশে ৩০-৩৫ হাজার কিলোমিটার উপরে উঠে গেছে। ওইখানে উঠে যাওয়ার পরে কি সে ইঞ্জিনটা অফ করে দিবে? তারপরে কি সে এখানে সাস্টেইন করবে? না, না। পড়ে যাবে। পড়ে যাবে। তো ওইখানে সাস্টেইন করার জন্য তো ওর অনেক বেশি ফোর্স হ্যাঁ। ওইখানে জেনারেট করা লাগবে। তো আপনি গোল অ্যাচিভ হওয়া মানে কি আপনার শেষ? না। আপনি উদ্যোক্তা হলেন। আপনি ৳১০০ থেকে এখন ৳১,০০,০০০ র আপনার বিজনেস হলো। আপনি কি ৳১,০০,০০০ স্টাক হয়ে যাবেন? না। আপনার কি লাইফের গোল শেষ? রাইট। তো অসম্ভব। হেলথ এর ক্ষেত্রে কেন এই জিনিসটা করবেন? ভাই আমার ৳0 থেকে ৳১০০ হইছে, আই এম ডান। কেন? আপনার ডান তো থাকবে না। ওই ৳১,০০,০০০ তো আপনি দিনে খরচ করে আপনার শেষ হয়ে যাবে। হেলথ তো এরকম। রাইট। আমার একটা মানে আমি আপনাদের এই স্টারবেজ এ যখন স্টিম সোয়ানা করা হয় প্রচুর ঘাম ঝরে। তো আমি আপনার জুনিয়র একজন ট্রেনার আছে, মুরাদ ভাই তাকে জিজ্ঞেস করতেছিলাম, "ভাই এই যে ঘাম ঝরে ওয়েট কমে না?" বলে যে, "ভাইয়া যদি ঘাম ঝরলেই ওয়েট কমতো, তাহলে তো এই এত ইন্সট্রুমেন্ট ট্রেনার সব বাদ। পুরোটা খালি স্টিম সোয়ানা লাগাই দিতাম। আপনারা আসতেন আর ঘাম ঝরাইতেন।" এই ব্যাপারটা কি? মানে আমরা মনে করি যে ঘাম ঝরলেই ওয়েট কমে হয়তোবা। মানে এটা এখানে আসলে কোনো মানে উম প্যারাডক্স আছে কিনা? প্যারাডক্স হলো আপনার না ঘামের সাথে ওয়েট লুজ বা ফিটনেস এর খুব আহামরি কোনো কানেকশন নেই। এটা হচ্ছে কি ঘাম কখন হয়? বডিতে যখন আপনি কোনো এক্টিভিটিস করে অতিরিক্ত টেম্পারেচার জেনারেট করেন, হিট হয়ে যাচ্ছে অনেক বেশি, তখন বডি এটাকে কুল ডাউন করার জন্য হচ্ছে ঘামটা ছাড়ে। স্কিনের উপর যখন ঘাম আসে, তখন দেখবেন একটু ঠান্ডা ফিল হয়। হুম, মানে কুলিং। ঘামটাকে বলতে পারেন যে এক ধরনের কুলিং সিস্টেম। হ্যাঁ, আপনি অতিরিক্ত রোদে যাচ্ছেন, ক্রিকেট খেলছেন, ফুটবল খেলেন, ঘামতেছেন। ইভেন বডিতে যখন জ্বরও আসে, বাসায় আপনি শুয়ে আছেন,
হ্যাঁ, জ্বর আসছে, টেম্পারেচার অনেক হাই। দেখবেন বডি ঘামে। কারণ কি? বডি এটাকে কুল ডাউন করে নরমাল টেম্পারেচারে রাখতে চায়। সো আ সোয়েটিংটা এটা একদিক থেকে হচ্ছে বডি ডিটক্সিফিকেশন করে। আমাদের স্কিনের যে বিষাক্ত হোল হ্যাঁ। থাকে ওইটা থেকে যে ফ্রি রেডিক্যালস থাকে ওগুলা হচ্ছে আপনার বের করে দেয়। আর 2nd জিনিস হচ্ছে যে টেম্পারেচারটা কন্ট্রোল করে। এটাই। তা বাট ওই ঘামের সময় পানি খাওয়াটা খুব জরুরি না? প্রচুর ঘামের সময় পানি পরে খেতে হবে এরকম না। পানি মানে খাওয়ার সিস্টেমটা হলো কি? সারাদিন হ্যাঁ, জি। আমি বলি পানি আমরা আ কনসিস্টেন্ট ভাবে বডিকে হাইড্রেট করা লাগবে। ধরেন আপনার ৩ লিটার পানি আপনি খাবেন। এটা একসাথে ৩ লিটার না। রাইট সারাদিন আপনার যেটা ঠিক খাওয়া আছে। লাগবে সকালে ঘুম থেকে উঠে লাঞ্চের আগ পর্যন্ত হয়তোবা ১ লিটার, লাঞ্চ থেকে ইভনিং পর্যন্ত ১ লিটার, ইভনিং থেকে বিফোর বেড আপনার ১ লিটার। এভাবে হোল ডে আপনার বডিকে সাস্টেইনেবল ওয়েতে হচ্ছে আপনার হাইড্রেট রাখা লাগবে। সারাদিন আমি পানি খাই নাই, আমি ১ মিলে সব পানি খেয়ে ফেলবো। এটা তো ধরেন আপনার প্রসেস না। কাজের ফাঁকে ৪-৫ টা এমন কিছু সহজ এক্সারসাইজ আছে যেটা যে মানে নিয়মিত মানুষ করে কিছুটা ফিট থাকবে। এমন কোন আচ্ছা। সাজেশন? এটা হচ্ছে আপনার যদি স্ক্রিন রিলেটেড কাজ করেন তাহলে 20-20-20 একটা রুলস আছে এটা ফলো করতে পারেন। যে স্ক্রিনে আপনি 20 মিনিট হচ্ছে কাজ করে 20 ফিট ডিসট্যান্স এ হচ্ছে আপনি 20 সেকেন্ডস এর জন্য তাকিয়ে থাকবেন। তো ও এটা হয় ওকে। কি? হ্যাঁ, যে আমরা লম্বা সময় যখন স্ক্রিনে তাকিয়ে থাকি তখন হচ্ছে চোখ আপনার ড্রাই হয়ে যায়। তো এই জিনিসটা তখন হয় না। এটা হচ্ছে আপনার আইস হেলথ। এটা ফোন স্ক্রিনের জন্য হোক, ট্যাবলেটের জন্য হোক, কম্পিউটার স্ক্রিনের জন্য হোক, ইভেন আপনি যাই কাজ করেন, স্ক্রিন রিলেটেড কাজে আপনার চোখের যে ট্রেস পড়ে ওই জিনিসটা রিমুভ হয়ে যায়। হুম, তো এটা হচ্ছে আপনার চোখের জন্য। আর ফিজিক্যালি হচ্ছে আপনি যেটা করতে পারেন, সিটে বসে হচ্ছে আপনার নেক স্ট্রেচ করতে পারেন, হ্যাঁ? লেগ এক্সটেনশন করতে পারেন চেয়ারে বসে। বডি মুভমেন্ট করা, বডি পার্ট গুলাকে মুভমেন্ট করা, শোল্ডার স্ট্রেচ করতে পারেন, হ্যাঁ? এটা একটা প্র্যাকটিসের ব্যাপার। আপনি ইউজড টু হওয়া লাগবে। হুম। আর খুব সিম্পল ওয়েতে যদি আপনি করেন যে এত বসে আমার মুভমেন্ট করাটা আমার জন্য ডিফিকাল্ট। তাহলে এট লিস্ট বলব যে ২০ থেকে ৩০ মিনিটস পরে আপনি ৩ থেকে ৪ মিনিটের জন্য একটু হেঁটে আসেন। আপনি অফিসে থাকলেও ফ্লোরে হাঁটেন, বাসায় থাকলেও ড্রইং রুম এদিকে একটু হেঁটে ১ গ্লাস পানি খেয়ে আসেন। এটা হচ্ছে বেস্ট ওয়ে। হ্যাঁ, HR এবং উদ্যোক্তা যারা তাদেরকে বলব যে ভাই একটু মানে কলিগরা হাঁটাহাঁটি করলে ২০ মিনিট পর জিনিসটাকে একটু সাপোর্ট দিয়েন। এটা জরুরি আসলে লাইফের জন্য। আর অন্য কোনো ব্যায়াম না করে শুধু দৌড়াদৌড়ি করলেই হবে কিনা একটু হাঁটাচলা দৌড়াদৌড়ি ৩০ মিনিট। আচ্ছা, কেউ যদি রেগুলার আপনার যেকোনো এক্টিভিটিসই করে, ধরেন সুইমিং করে, ক্রিকেট খেলে, ফুটবল খেলে মানে ফিজিক্যালি অ্যাক্টিভ, হুম। তাহলে ওর মেটাবলিজম হাই হবে। অন্যান্য হরমোন যেগুলো আছে ওগুলা ঠিক থাকবে। সমস্যা হবে না। মানে ফিজিক্যালি অ্যাক্টিভ থাকাটা হচ্ছে ম্যাটার। ধরেন এই যে উদ্ভিদ, গাছের হচ্ছে লাইফ আছে কিন্তু ব্রেইন নাই কেন? জানেন? আচ্ছা না জানি না। গাছ এক জায়গাতে আপনার জন্মগ্রহণ করে, ওইখানে এসে বড় হয়, ওইখানে বাচ্চা দেয়, ওইখানে ও মারা যায়। ওর মুভমেন্ট নাই। রাইট। আর যত প্রাণী চমৎকার! আছে, হুম, সকল প্রাণীর ব্রেইন কি কারণে? একমাত্র মুভমেন্টের জন্য। আপনি ২ পায়ে দাঁড়িয়ে আছেন, হ্যাঁ? আপনার বডি অনেক ইমব্যালেন্স। বাতাসের অ্যাটমসফিয়ারে এত প্রেশার, কেউ আপনাকে ধাক্কা দিলে আপনি স্টেবল করতে পারেন। এই যে ডাম্বেল বা ওয়েট-টোয়েট নিয়ে বডি কত awkward মুভমেন্ট আপনি পারফর্ম করেন। বডি আপনাকে স্টিল আপনার বডি পশ্চার, হুম? হোল্ড করে রাখে। তো এই কাজগুলা করে কে? ব্রেইন। যেহেতু আপনার ব্রেইন আছে, ব্রেইনকে যদি আপনি অনেক বেশি ফাংশনাল রাখতে চান, তাহলে ফিজিক্যাল এক্টিভিটিস হচ্ছে মাস্ট। আর যদি একদম চেয়ারে সেডেন্টারি একটা উদ্ভিদের মতো লাইফ লিড করতে থাকেন, খুব আর্লি আপনার অ্যালজাইমার ইস্যু শুরু হবে। আপনার ব্রেইন ফিল করবে তার অনেক কাজ করা লাগতেছে না। আস্তে আপনার ব্রেইন সেলস গুলা ড্যামেজ হয়ে ছোট হয়ে যাবে। স্ট্রাকচার অনেক ছোট হয়ে যাবে। তখন দেখবেন যে আপনার সাবকন্সিয়াস মেমোরি থেকে যদি কোন ডাটা এনে আপনি কথা বলতে চান, আপনার রিকলিং পাওয়ার অনেক কমে যাবে। নিউরন টু নিউরন হচ্ছে আপনার ফায়ারিং করে ইনফরমেশন দেয় আমাদেরকে। ওইটা অনেক স্লো হয়ে যায়। ফায়ারিং হবে না। হ্যাঁ, কমে চমৎকার যাবে। আছে, হ্যাঁ। ধরেন জিমের মধ্যে আমি দেখি যে কিছু ছেলেপেলে সরি আমি জাস্ট অনার রেখে বলছি যে অনেক বডি বিল্ডিং করতেছে, অনেক আর দরকার নাই। মনে হচ্ছে যেন সে বডি বিল্ডিং প্রতিযোগিতা ছাড়া আপনার চেয়ে বেশি সে মানে আপনারটা ধরেন আমার কাছে এখন নরমাল লাগে। মানে কারণ কি এটা আমি বুঝতেছি যে এটা নিয়মিত কন্টিনিউয়াসলি করার কারণে এটা একটা যায়। কিন্তু তার ফিজিকটা আমার কাছে অস্বাভাবিক লেগে যায়। মানে এটা কি কোনো খারাপ দিক? নেশা হয়ে গেছে মনে হচ্ছে যেন তাকে দেখলে এরকম। এটা নেশা হলেও ভালো আমি বলি। হ্যাঁ, বডি বিল্ডিং হচ্ছে এটা একটা ২ এইটা তাকে একটা টেস্ট দেয়, রাইট? এটা তাকে হ্যাঁ, কন্টিনিউ আচ্ছা। আপনার ওর ওই জায়গা থেকে হয়তো প্যাশন আছে। হুম, প্যাশনের জায়গা থেকে সে করছে এবং সে দিন শেষে তার টাইমটা মেইনটেইন করে কিন্তু তার হেলথ এর উপরে স্পেন্ড করতেছে। খারাপ কোনো কিছু না। হ্যাঁ, ওর যদি যত বেশি মাসল বডিতে ওর এত কোয়ালিটি লাইফ লিড করতে পারবে। রাইট। তো সময় দিচ্ছে আপনিও যদি আপনার বডিকে প্রপার ভাবে নার্চারিং করেন এবং এত টাইম স্পেন্ড করেন এটা নেসেসারি কিনা? এমনি অতিরিক্ত বিল্ড না, করা মাসল-টাসল এটা খুব সবার জন্য নেসেসারি না। রাইট। আপনি তো
একজন ট্রেনার হবে, ওর জন্য প্রাইমারি ফোকাস কি? যে বাংলাদেশের ১ম হচ্ছে দর্শনধারী, পরে গুণবিচারী। হুম, আগে আমি বলি যে যারা ট্রেনার হয় ওদের ২ টা ক্যাটেগরি লাগে। যে তার ট্রেনার হওয়ার কোয়ালিটি আছে। এক হচ্ছে যে ভাই আমি আপনার মতো বডি বানাইতে চাই। হুম। আরেকটা হচ্ছে ভাই এভাবে কিভাবে বানালেন? আপনি ড্রাগস বা স্টেরয়েড নেন? হ্যাঁ? হ্যাঁ, ও। তো একটা নেগেটিভ ওয়ার্ড, একটা পজিটিভ ওয়ার্ড। হুম, বাট ২ টা জিনিসই হচ্ছে যে না আপনি কমন পিপল থেকে একটু বের হয়ে আসছেন। হুম, দ্যাটস ওয়াই সে আপনাকে নোটিস করে। তো আপনার ট্রেনার হওয়ার একটা ক্যাপাসিটি হচ্ছে আউটলুকই আপনাকে শো করে। হ্যাঁ, গুণ বিচারিতে যখন আসেন তখন হচ্ছে যে আচ্ছা ওর ইনফরমেশন কেমন, নলেজ কেমন, সার্টিফিকেশন কিরকম, একাডেমিক ব্যাকগ্রাউন্ড কিরকম, হুম, ওগুলো হচ্ছে নেক্সট স্টেজ। আপনি কথা বলে তখন বুঝতে পারবেন যে না, আসলে নিজেকে ট্রান্সফর্ম করা এক জিনিস, আবার অন্য আরেকজনকে ট্রান্সফরমেশন করা অন্যরকম জিনিস। কারণ অনেকে জেনেটিক্যালি গিফটেড, এটা একটা জিনিস আছে। বাট আমার বডি যেভাবে আপনার ট্রান্সফরমেশন হবে, আপনার জেনেটিক্স ঐরকম না, আপনার বয়স ওরকম না, আপনার হেলথ কন্ডিশন এরকম না, আপনার জয়েন্ট লিগামেন্ট টেন্ডন এরকম না, আপনার মেটাবলিজম এরকম না, আপনার ফিজিক্যাল এক্টিভিটিস এরকম না, আপনার খাবার-দাবার, লাইফস্টাইল, হ্যাঁ? তারপরে কোনো কিছু আমার সাথে ম্যাচ করবে না। সো আমি নিজে যে প্রোটোকলে যাবো, ওই প্রোটোকল আপনার উপর যদি আমি এপ্লাই করি, হবে না। কখনোই হবে না। বরঞ্চ হচ্ছে আরো নেগেটিভ কোনো কিছু হয়ে যেতে পারে। আপনি ইনজিউর হয়ে যেতে পারেন। আপনার বিজনেস হ্যাম্পার হবে, অন্য কিছু হ্যাম্পার হবে। কারণ আমার লাইফস্টাইল একটা, আপনার লাইফস্টাইল আরেকটা। আরেকটা। আচ্ছা, দ্রুত বডি বানানোর জন্য এই যে আপনার কথা থেকেই আসলো স্টেরয়েড, ড্রাগস এগুলো। এখানে বডি বিল্ডিং এর ২ টা জিনিস হচ্ছে আপনার মেইনলি খুব ইউজ হয়। এক হচ্ছে সাপ্লিমেন্টস, আরেক হচ্ছে আপনার স্টেরয়েড যেটা ড্রাগস। এটা প্রফেশনালরা বডি বিল্ডিং এর পারপাস এ করে। কারণ এই ইন্ডাস্ট্রি আপনার আসছে এইভাবে। কম্পিটিশন খেলতে গেলে হচ্ছে আপনার যারা ওই ধরনের ফিজিক তৈরি করে স্টেজে দাঁড়াবে, এটার জন্য এটা বডি বিল্ডিং আপনার অ্যালাউ করে। এমন না যে ড্রাগস বডি বিল্ডিং ইন্ডাস্ট্রিতে আপনার নিষিদ্ধ। ওরা এটা অ্যালাউ করে। কারো তো আপনার তো গোল বডি বিল্ডিং না। আপনার হচ্ছে একটা হেলথি অর্গান দরকার, কোয়ালিটি লাইফ দরকার। আপনি ন্যাচারালি যতটুকু আপনার বডিতে হরমোনস আছে, এতটুকু দিয়ে আপনি যতটুকু মাসল মাস তৈরি করতে পারেন, এটা আপনার তৈরি করা দরকার। হ্যাঁ? এটা আপনি করবেন। আর সাপ্লিমেন্টস হচ্ছে এটা জাস্ট ডায়েটারি সাপ্লিমেন্ট। অনেকে সাপ্লিমেন্টকে মনে করে কি ড্রাগস। না। অ্যাকচুয়ালি যদি একটা বাচ্চা আপনার বাই বর্ন ল্যাকটোজ ইনটলারেন্স হয়, ওকে সেরেলাক দেওয়া হয়, দেওয়া হয়, ল্যাকটোজ লেস হচ্ছে মিল্ক দেওয়া হয়, ওটাও তো সাপ্লিমেন্ট। সাপ্লিমেন্ট। আপনি হরলিক্স দিচ্ছেন বাচ্চাকে, ওটাও সাপ্লিমেন্ট। হুম, হ্যাঁ? মানে ফুডের সাবস্টিটিউট। সাবস্টিটিউট যখন আপনি খাবার খেয়ে নিউট্রিশনটা আপনার কাভার হচ্ছে না, তখন খাবারের সাবস্টিটিউট অন্য কোনো খাবার দিয়ে এটাকে রিপ্লেস করে রিপ্লেস করে দিচ্ছেন। দিচ্ছেন, রাইট। তো ফুড সাপ্লিমেন্ট গুলো এরকম। হুম। এখন সব ক্ষেত্রে খাবার খেয়ে আপনার নিউট্রিশন এর গ্যাপটা ফুলফিল করা যায় না। ক্যালোরি ফুলফিল করা যায়। তো নিউট্রিশন এর গ্যাপ কিরকম? ধরেন এখন ম্যাগনেসিয়ামের ডেফিসিয়েন্সি হয়ে গেছে। এখন আপনি ম্যাগনেসিয়াম ফুলফিল করার জন্য ম্যাগনেসিয়াম রিচ এতগুলো খাবার খাচ্ছেন। আবার ভিটামিন এ এর জন্য এতগুলো খাবার, সি এর জন্য, ডি এর জন্য, বি অনেক টাফ, কমপ্লেক্স হ্যাঁ। এর জন্য, জিংকের জন্য। এত খাবার খেতে গেলে অনেক ক্যালোরি বডিতে ঢুকে যাবে। যখনই হচ্ছে আপনি সাপ্লিমেন্টেশন এ যাচ্ছেন, হুম। তখন কি ভাইটামিনস, মিনারেলস হচ্ছে আপনার ক্যালোরি ফ্রি। একটা ৫০০ মিলিগ্রামের আপনার একটা ম্যাগনেসিয়াম ট্যাবলেট খেয়ে নিলেন। ওইটাতে কোনো ধরনের কোনো এক্সট্রা ক্যালোরিস নাই। তো এটা হচ্ছে সবচেয়ে বেস্ট মানে ওয়ে এটা আসলে যে নিড, বাট এটা বুঝে শুনে করতে হবে। হ্যাঁ, হুম। নিড বুঝে শুনে করা লাগবে। অবশ্যই প্রফেশনাল কারো গাইডেন্স এর আন্ডারে গাইডেন্স থেকে। নিয়ে কারণ করতে হবে। আপনার কি ডেফিসিয়েন্সি ওটা তো আপনি বুঝবেন না। আর অনলাইনে যখন আমরা সাপ্লিমেন্ট এর রিভিউ দেখি, যে প্রোডাক্টটি আপনার দেখবেন সবাই তো শুধু বেনিফিটস বলে চলে যায়। হুম। হুম? তো আপনার কাছে মনে হবে যে না এই প্রোটিন দরকার, এই প্রি ওয়ার্কআউট দরকার, বিসি, ডাবল এ মানে যেটা রিভিউ দেখবেন অনেক বেনিফিটস। তো মনে হবে না এটাই দরকার। এটার জন্য হুম, বডি হচ্ছে না। হুম। অ্যাকচুয়ালি এত কিছুর দরকার না। কার কি দরকার এটার জন্য একজন প্রফেশনাল এর কাছে যখন আপনি যাবেন, ও আপনার ডায়েট দেখে বুঝতে পারবে যে আসলে কি জিনিসের ডেফিসিয়েন্সি হচ্ছে, এখানে কি এড করা লাগবে, কি করা লাগবে না। এবং জিম করার সময় প্রোটিন সাপ্লিমেন্ট খেলে তো অবশ্যই পানি বেশি খেতে হবে। কারণ আমি শুনেছি যে প্রোটিন সাপ্লিমেন্ট ডাইজেস্ট করতে কিডনির পানির প্রয়োজন হয় বেশি, মানে ঠিকঠাক। প্রোটিন সাপ্লিমেন্ট অ্যাকচুয়ালি ম্যাটার না। প্রোটিন সাপ্লিমেন্ট 95% ই হচ্ছে আপনার দুধ থেকে বানায়। হ্যাঁ? আচ্ছা। তো যেমন ১০০ গ্রাম চিকেন ব্রেস্টে ৩১ গ্রাম প্রোটিন থাকে। তো দুধ চিকেন সবচেয়ে বেশি প্রোটিন, রাইট? ফুডের মধ্যে? না আপনার শুটকি যেমন লইটার আচ্ছা। শুটকি আছে হ্যাঁ। এটাতে প্রায় ১০০ গ্রামে ৬১ গ্রামের মতো প্রোটিন। অনেক। ওহ মাই গড! তাইলে তো আমরা তো যারা শুটকি পছন্দ করি আরকি, মানে অনেকে করে না। হ্যাঁ, তাদের তো শুটকিটা তো ভয়াবহ অবস্থা। সাবধান খেতে হবে তাইলে। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, এই প্রশ্নটার উত্তরের সাথে আপনি একটু এড করে দিয়েন। না, আমার প্রশ্নটা ছিল যে প্রোটিন খেলে কি হ্যাঁ। তার পানি বেশি খেতে তো হবে কিনা? পানি আপনার বডি একটা রিকোয়ারমেন্টস থাকে। ঠিক আছে? যে আপনি কতটুকু পানি খাবেন ৩ লিটার, ৪ লিটার আপনার যতটুকু ডিমান্ড আমি অতটুকু হোল ডে তে যদি কভার করেন হয়ে যাবে এবং হাইড্রেশন এর প্রসেসটা আমি আপনাকে বলে দিছি যে কিভাবে আপনি করবেন। সকালে, দুপুরে, রাতে মিলিয়ে করবেন।
প্রোটিন যে পাউডার খেলে আপনাকে শুধু হচ্ছে বেশি পানি খাওয়া লাগবে এরকম না। যখন আপনি চিকেন খাবেন, ফিশ খাবেন, ফিশেও প্রচুর প্রোটিন। যেমন তেলাপিয়া হ্যাঁ, ১০০ গ্রামের প্রায় ২৪ গ্রামের মতো প্রোটিন। আমরা যে দেশি মাছগুলা খাই, শিং, তারপরে অন্যান্য যে ইলিশ শৈল। মাছ, শোল হুম, মাছ, হুম, বোয়াল মাছ, এগুলাতে হচ্ছে পার ১০০ গ্রামে এভারেজে হচ্ছে আপনার ১২ থেকে ১৫ গ্রামের মতো প্রোটিন থাকে। হুম, হুম? প্রোটিন সব খাবারে আছে এবং সবগুলা প্রোটিন একই। শরীরে গিয়ে তো একই ইফেক্ট। হ্যাঁ, হুম, তো প্রোটিন ২ ধরনের হয় আরকি অ্যাকচুয়ালি যে একটাকে বলে কমপ্লিট প্রোটিন আর একটা ইনকমপ্লিট প্রোটিন। কমপ্লিট প্রোটিন এটাকে বলে যে আমাদের শরীর ৯ ধরনের অ্যামাইনো অ্যাসিড তৈরি করতে পারে না। তো এটা খাবারের মাধ্যমে আমরা শরীরে দেই। তো ১ গ্রাম প্রোটিনে যদি ৯ টা এসেনশিয়াল অ্যামাইনো অ্যাসিড থাকে এটাকে বলে কমপ্লিট প্রোটিন। তো যত অ্যানিমেল বেসড প্রোটিন আছে এগুলা খুবই হাই কোয়ালিটির প্রোটিন। অ্যানিমেল বেসড বলতে হচ্ছে আপনার হ্যাঁ, ছাগল, গরু, ছাগল, মাছ, হাঁস, মুরগি এগুলা। মুরগি। হুম, এগুলা খুবই হাই কোয়ালিটির হুম, প্রোটিন। আর যেগুলা প্লান্ট বেসড প্রোটিন আছে এগুলার স্ট্রাকচারটা থাকে ইনকমপ্লিট। মানে টোটাল ৯ টা অ্যামাইনো অ্যাসিড থাকে না এখানে। আ তো গ্যাপ থাকে তো এটাকে ইনকমপ্লিট প্রোটিন বলে। ধরেন আপনি ১০০ গ্রাম বাদামে সেটা ওয়ালনাট, পিনাট বা ক্যাশু নাট যেটাই হোক, এভারেজে হচ্ছে ১৮ থেকে ২৪ গ্রামের মতো আপনি প্রোটিন পাবেন। এটা ইনকমপ্লিট প্রোটিন। আপনার বডিতে টোটাল প্রোটিনটা অ্যাবসর্ব হবে না বা মাসল বিল্ডিং এ কাজে লাগে না। 40% হচ্ছে মেক্সিমাম ইউটিলাইজ করতে পারে। তো ৮ থেকে ৯ গ্রাম বা ৭ থেকে ৮ গ্রামের মতো প্রোটিন এই ১০০ গ্রাম থেকে আপনি ইউটিলাইজ করতে পারবেন। বাট চিকেনের ক্ষেত্রে ১০০ গ্রামে ৩১ গ্রাম। ওই উহ ৩১ গ্রামই আপনার হাই কোয়ালিটির প্রোটিন বডি হুম, ইউটিলাইজ করতে হুম, পারে। প্রোটিন সোর্স এর কথা তো বলেই দিলাম। তারপরে বলি যদি টপ লিস্টেড আপনার প্রোটিন দেখেন, গরুর মাংসে খুবই হাই কোয়ালিটির প্রোটিন, চিকেনে আছে, ফিশে আছে। ফিশে অনেক ভার্সেটাইল। ধরেন অনেক ধরনের মাছ পাওয়া যায়। আপনি যেকোনো মাছ খেতে পারেন। হুম, হ্যাঁ? এগুলা ছাড়া হচ্ছে আপনার প্রোটিন সাপ্লিমেন্টেশন আছে। যারা হচ্ছে দেখা যায় আপনার দুধ খেতে পারে না, দুধে ল্যাকটোজ ইনটলারেন্স বা হচ্ছে মুরগি, গরু, খাসি এগুলা খেতে গেলে হয় কি অনেকের অ্যালার্জি হয়। হ্যাঁ? অনেকের গ্যাস, ব্লোটিং বিভিন্ন হুম, ধরনের হুম, ডাইজেস্টিভ ইস্যুস ডাইজেশন। থাকে। ওরা সাপ্লিমেন্টেশন করতে পারে। আর যদি ওরা প্ল্যান্ট বেসড প্রোটিন থেকেও নিতে চায়, তাহলে হচ্ছে ধরেন বাদাম আছে, হুম, হুম? তারপরে পিয়ার্স আছে, সয়া আছে, বিভিন্ন জিনিস আছে। এগুলোতেও আপনার অনেক প্রোটিন থাকে। প্রোটিন থাকে। এই যে জিমের ব্যাপারটা আমরা যদি আজকে একটু ক্লোজ করি এভাবে যে জিম হঠাৎ করে যে ছেড়ে দেয়, ছাড়লে তো মানে অনেক সমস্যা হতে পারে। না? হুম। অনেকের হচ্ছে একটা ফিয়ার ফ্যাক্টর কাজ করে যে আমি আজকে জিম স্টার্ট করলাম। তারপরে ১-২ মাস করে আমার একটা বডিতে চেঞ্জেস আসছে। তো আমি আজকে ১০০ কেজি থেকে চেঞ্জ করে 85 এ চলে আসছি। আবার যখন ৩ মাস পরে ছেড়ে দিব, দেখা যায় অনেকের ১০৫-১০ কেজি হয়ে যাচ্ছে। হুম, হুম। তো উল্টা। এই ভয়ে তো অনেকে স্টার্ট করতেই চায় না। হুম, যে না জিম করে আরো হচ্ছে ওজন বেড়ে যাচ্ছে। কমানোর জায়গা থেকে বেড়ে যাচ্ছে। ব্যাপারটা এরকম না। আমরা যখন জিম করি তখন হচ্ছে আমরা বডিকে অনেক বেশি নাশ্চার করি। এই যে আমি তখন বললাম যে আপনি দেখবেন আপনার খাওয়া-দাওয়া আগের চেয়ে অনেক হেলথি খাবার-দাবার আপনি হুম, খাচ্ছেন। ট্রু। আপনি টাইমলি ঘুমাতে যাবেন, পানি খাচ্ছেন, বডিকে প্রপার নার্চারিং টা আপনার শুরু করে দেন। আর যখনই আপনি জিমে যান না, তখন দুনিয়ার সব আনহেলথি খাবারও খান। স্লিপ ঠিক নাই, হাইড্রেশন ঠিক নাই, কোন কিছু ঠিক নাই। তো ওই যে বললাম একটা জিনিসকে যদি আপনি নার্চারিং না করেন, তখন ওইটা তো নষ্ট হবেই, নষ্ট হয়ে যায়। কিন্তু শুধু যদি এমন হয়, আপনার ডায়েট অন পয়েন্ট, সাপ্লিমেন্টেশন অন পয়েন্ট, মানে নিউট্রিশন পার্টটা অন পয়েন্ট, তারপর হাইড্রেশন অন পয়েন্ট, স্লিপ অন পয়েন্ট। শুধু ৪ টা জিনিস। জিমটা হ্যাঁ, শুধু জিমটা আপনি ছেড়ে দিচ্ছেন। তাহলে আপনার যে অ্যাচিভমেন্ট টা থাকবে জিমের ওইটা সাস্টেইন করবে। সাশ্রয়ী। নষ্ট হবে না। চমৎকার। তাহলে কি কয়টা ফ্যাক্টর মিলে বডিতে কাজ করে আসলে যে আমরা জিম করছি মানে বা কোর পয়েন্ট হচ্ছে আপনার ৫ টা। ৫ টা? ধরেন ডায়েট থাকবে, হুম। তারপরে ঘুম, ডায়েটের যে নিউট্রিশন এর গ্যাপটা থাকে ওইটা সাপ্লিমেন্টেশন থাকে। হুম, হাইড্রেশন থাকবে, স্লিপ থাকবে রিকভারির জন্য আর এক্টিভিটিস হচ্ছে ওয়ার্কআউট। ওয়ার্কআউট। চমৎকার। এগুলাই হচ্ছে কোর এবং পয়েন্ট। সবগুলা ব্যালেন্স থাকতে হবে। এগুলা একটা টিম ওয়ার্ক করে ভাই আচ্ছা। আমাদের বডির মতো। যেমন আপনার কিডনি ফাংশন না করলে আপনার বডির কোনো পুরাপুরি ভ্যালু ঠিক নাই। থাকলে লাভ আপনার নাই। আবার হার্ট হ্যাঁ, ফাংশন না করলে বডির ভ্যালু নাই। আবার নাই। লিভার ফাংশন না করলে বডির ভ্যালু নাই। বডি করে একটা টিম ওয়ার্ক, এই জিনিসটা একটা টিম ওয়ার্ক। আপনি পার্টিকুলার একটা জিনিসের নার্চারিং করেই আপনি হেলথি হবেন না। শুধু ঘুমাচ্ছেন কিন্তু খাবার-দাবার এক্টিভিটিস ঠিক নেই হবে না। শুধু জিমে যান, বাকি কোনো কিছু নার্চার করেন না, আপনার বডি পজিটিভলি রেসপন্স করবে না। করবে না। তো সবগুলা যখন প্রপার ওয়ান পয়েন্ট থাকবে আপনাকে ম্যাজিক্যাল রেজাল্ট দেবে বডি। ম্যাজিক, জাস্ট চমৎকার! ম্যাজিক। ইনক্লুডিং আপনার মেন্টাল হেলথ অ্যান্ড ফিজিক্যাল হেলথ ২ দিকে আপনি বুস্টেড হবেন। চমৎকার লাগছে এই কথাগুলো ভাইয়া। বয়সের সাথে, সাথে জিম করা বা এগুলো তো আমরা দেখি যে ৬০ বছর বয়স, ৬৫ বছর বয়সে যে সালমান খান, আমির খান বা আরো যারা তাদেরকে দেখি যে এখনো মানে একই রকম ওয়ার্কআউট করছে। তাদের যে বিভিন্ন ভিডিওস গুলো দেখি। একই রকম স্ট্রেংথ নিচ্ছে বা এটা।
এটা কি কোনো চেঞ্জ নাই বয়সের সাথে, সাথে? চেঞ্জের ক্ষেত্রটা হলো কি, আ আপনি কখন স্টার্ট করেন ওইটা ইম্পোর্টেন্ট। এখন আপনি ধরেন ১৫-২০ বছর ধরে হচ্ছে কনসিস্টেন্ট ভাবে আপনি ট্রেনিং করেন। তখন আপনার বয়স ৬০ হওয়ার পরও আপনার কিন্তু এক্টিভিটিস লেভেল অনেক হাই থাকবে। আরেকটা মানুষ হচ্ছে ৫০ বছরই কোনোদিন ট্রেনিং করে নাই। ওর অনেক মেডিকেল কন্ডিশনস আছে। তো ওর বয়স ৫০ হওয়ার পরও ও কিন্তু ঐরকম লেভেলে স্টার্ট করতে পারবে না। একদম বিগিনার এন্ট্রি লেভেলে ওর স্টার্ট করা লাগবে। তো মেইন জিনিসটা হচ্ছে আপনার এক্সপেরিয়েন্স কতদিনের? লিফটিং এক্সপেরিয়েন্স বা ফিটনেসেরও তো একটা ক্যারিয়ার। মানে আপনি যখন জিম করতেছেন, জিমে একটা মাসল মেমোরি ক্রিয়েট হয়। এটা কতদিনের ওইটার উপরে বডি হচ্ছে আপনার রেসপন্স করে। অনেকের একটা বিষয় দেখলাম যে জিম নিয়ে অনেক রকমের কথা আছে। কেউ বলে যে, "এই এখন তুমি জিমে গেছো কেন? আগে তুমি ডায়েট কন্ট্রোল করো, তারপরে ওয়েট কমাও, তারপর যাও।" আবার কেউ বলে, "না, আগে কিছুদিন বাইরে পার্কে-টার্কে দৌড়ায়া ১০ কেজি ওয়েট কমাও, দৌড়ের অভ্যাস করো।" মানে জিম নিয়েও অনেক রকমের কথাবার্তা শুনি এবং এই বডি নিয়ে অনেক রকমের মিথ তৈরি হয়ে আছে। মানে একেকজন একেকটা পার্ট YouTube এ দেখে বা কিছু দেখে। ফুল ভিডিও মনে হয় কেউই দেখে না এবং ওটা নিয়ে তার একটা ধারণা তৈরি হয় এবং কমেন্ট করে। মানে ডাক্তারির মতো। আচ্ছা, স্টার্টিংটা হলো কি যে ফেয়ার ফ্যাক্টর কোথায়? যে জিমে মনে করে যে যারা অনেক লিফটিং করে, অনেক ওয়েট-টোয়েট তোলে। তো ও মনে করে ডে 1 এ যাওয়ার পরেই ওর ঘাড়ে মনে হয় ৫০ কেজি, ১০০ কেজি কেউ তুলে দিবে। মানে ঐখান থেকে তার ইনজুরি হয়ে যাবে, প্রবলেম হয়ে যাবে। এরকম একটা থিংকিং থেকে হচ্ছে ভয়টা এটা পায়। কি হয় না ছোটখাটো জিমগুলোতে হয় মনে হয় কিছু টুকটাক ভুল? আমি একজনকে চিনি যে আর্লি জিম করতে গেছে। আ ট্রেইনার কি ভালো ছিল কিনা জানি না বা সে নিজেও হয়তো একটু বেশি সাহস নিতে গেছে। তার কোমরে ব্যাক পেইন এর প্রবলেম শুরু হইছে পরপরই। ইয়াং ছেলে। আরো অনেক আগের কথা ৫-৭ বছর আগের কথা। এই জিনিসটা হয়। হুম, ইভেন হচ্ছে দেখেন বডি বিল্ডিংটা হচ্ছে একটা স্পোর্টস। আপনি এই যে রোনালদো, মেসি ওদেরকে যে দেখেন, ওরা তো বা ইনজুরি হয়। একটা ওয়ার্ল্ড কাপের জন্য ৪ বছর প্রেপ নিচ্ছে। ম্যাচের আগে ইনজুরি হয়ে খেলতে পারে না। রাইট। জিমে যখন যাচ্ছেন, হইতেই পারে। হুম, ছোটখাটো প্রবলেম আপনার হইতেই পারে। রিকভার করে আপনি ব্যাক করেন কিনা এটা হচ্ছে ম্যাটার। জি, জি। আপনি মাঠে থাকতেছেন কিনা এটা ম্যাটার। তো মিসগাইড এর কারণে হচ্ছে অনেক ইনজুর হইতে পারে। আবার অনেকে হচ্ছে যে YouTube এ একটা আপনার ট্রেনিং ভিডিও দেখে নিজে পারফর্ম করতে গেল। তো একটা কনটেন্ট দেখা আর রিয়াল লাইফে পারফর্ম করা কিন্তু এক না। আপনি আপনার বডি পশ্চার, হ্যাঁ, আপনার স্পাইনের স্ট্রাকচার, নি অ্যালাইনমেন্ট এগুলা বা মেশিনের অ্যালাইনমেন্ট এগুলা প্রপার ঠিক করে একা, একা করতে পারবেন কিনা? এটার জন্য আপনার একটা এক্সপেরিয়েন্স দরকার। ওটা কি আপনার আছে? যদি না থাকে তাহলে অ্যাকচুয়ালি এগুলাতে যারা স্পেশালিস্ট ওদের হেল্প নেওয়াটা বেটার। কারণ সবাই তো আবার সেম এক্সপেরিয়েন্স না। বাংলাদেশে যতগুলা ভার্সিটি আছে, স্কুল আছে, সব টিচার কি সিমিলার নলেজফুল? হুম, না। এটা তো তো নিশ্চিত। একেকজনের থেকে একেক ধরনের স্টুডেন্ট আসবে। এটাই সিম্পল। সো আমি যদি ৩ টা ব্যাপারকে ধরি, মানে আমরা কাউকে দেখছি যে ফুড নিয়ে সারাক্ষণ বলছে যে ফুডই হচ্ছে সব। ফুড ঠিক করতে হবে, ফুড ঠিক করতে হবে। ডাক্তারি বাদ, মেডিসিন বাদ, সব বাদ ফুড আর ব্যায়াম। কোনটা বেশি জরুরি? মানে আমি যদি মেডিসিন বাদ দিয়ে ২ টা পার্ট ধরি, একটা হচ্ছে ফিটনেস, ব্যায়াম আর হচ্ছে ডায়েট। ২ টার মধ্যে কোনটাকে উপরে রাখবেন? একটাকে রাখতে হবে। ওকে। আমাকে আবার কনফিউজড করে দিলেন। আমি আপনাকে উল্টা একটা কোয়েশ্চেন করি। আপনার হার্ট বেশি ইম্পোর্টেন্ট নাকি আপনার লিভার? কোনটাকে ফেলে দিবেন? চমৎকার! আমি হুম? উত্তর পেয়ে গেছি। হ্যাঁ, দ্যাটস আচ্ছা ইট। ঠিক আছে। একেবারে সমান গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, চমৎকারভাবে। আমরা মোটামুটি ফ্যাটি লিভার, ডায়াবেটিস, হাই ব্লাড প্রেশার এবং এগুলো নিয়ে প্রচুর ভিডিও দেখি। এত পরিমাণ ভিডিও দেখি যে ভিডিও দেখে আমাদের ডোপামিন ধ্বংস হয়ে আরো বেশি ডিফোকাস হয়ে আরো বেশি কম ওয়ার্কআউট করে আরো হাবিজাবি খেয়ে বসে থাকি আমরা। অনেক ভিডিও দেখছি এবার একটু ক্ষুধা লাগছে। এবার রাতের বেলা ফ্রিজে গিয়ে একটা কিছু খেয়ে ফেললাম। মানে এই যে লাইফস্টাইল, ব্যায়াম আমাদের প্রচুর পরিমাণে আমরা ক্লিপে যে আমি দিব, আরো অনেকে দিচ্ছে নিয়মিত। মানে করণীয় কি? মানে এই রোগগুলো থেকে বাঁচার উপায় আসলে কি? ভাই আ খুব সিম্পল ভাবে যদি বলি, আপনার প্রোগ্রামগুলা যেহেতু উদ্যোক্তাদের নিয়ে। রাইট। তো আমার চোখের দেখা উদ্যোক্তাদের মধ্যে মানে যদি কোর পয়েন্ট ২ টা জিনিস বলেন। আমি আমার লাইফে যাদের সাথে কথা বলছি, কাজ করতেছি এবং রানিং ও যাদের সাথে কাজ করি, আমি শুরুর দিকে একটা জিনিস ছিল যে এরা মেবি হচ্ছে অনেক বেশি ট্যালেন্টেড। পরে আমি একটা জিনিস নিজে রিয়ালাইজ করলাম। ট্যালেন্ট ডেফিনিটলি আছে বাট হচ্ছে ট্যালেন্টের চেয়ে ওরা একটা কাজ কনসিস্টেন্ট ভাবে করে। এটা হচ্ছে চমৎকার, কোর চমৎকার! পয়েন্ট। মানে কনসিস্টেন্ট ভাবে একটা কাজে লেগে থাকা। এটাই হচ্ছে আপনার সাকসেসের কি স্টোরি। এটা ফিটনেস হোক, আপনার হেলথ ভালো হয়ে যাবে। আপনি যে জায়গাতেই কনসিস্টেন্ট হবেন, আপনি ওই জায়গাতে সাকসেস খুঁজে পাবেন। সো কনসিস্টেন্ট কনসিস্টেন্ট থাকলে ফ্যাটি লিভার থাকবে না, ডায়াবেটিস থাকবে না, হাই হ্যাঁ, ব্লাড প্রেশার আ থাকবে না। হ্যাঁ, আপনি আপনার বডিকে প্রায়োরিটি দিয়ে হেলথি একটা লাইফস্টাইল এর ভিতর ঢুকে যান।
কোনো কিছুই থাকবে না এবং লাইফস্টাইলের ভিতরে এসে কনসিস্টেন্ট হইতে হবে অনওয়ার্ড। এবং এই রোগগুলোকে তো লাইফস্টাইল ডিজিজও বলা হয়, হ্যাঁ, তাই না? লাইফস্টাইল ডিজিজ। অনেক উদ্যোক্তা আছে আপনি তাদের ইন্সট্রাক্টর। আপনার অভিজ্ঞতা কি? মানে তারা কতটুকু নিয়মিত আর আমি কতটুকু নিয়মিত থাকতে পারবো? আপনার ভবিষ্যৎবাণী কি? প্রিভিয়াস অনেক হিস্ট্রি আমার সাথে শেয়ার করলেন যে স্টার্ট করেও গিভ আপ করে দেয়া। তো ওই জায়গাটা আমি যে একটু আগে যেটা বললাম, আপনি কনসিস্টেন্ট হন। ইনশাআল্লাহ রেজাল্ট আপনার জন্য এত ভালো রেজাল্ট ওয়েট করবে। ইনক্লুডিং আপনার বিজনেস এগুলা গ্রোথ অনেক বেড়ে যাবে। কারণ আজকে যদি আমি এক্সাম্পল ধরলাম যে ৳১০০ র আপনার ক্যারিয়ারটা বিল্ড হইছে। আপনার বয়স হয়ে গেল 30 প্লাস। আপনার বয়স যখন 40 প্লাস হবে, 50 প্লাস হবে, আপনি কিন্তু এজিং শুরু হয়ে যাবে। আপনার বিজনেস তখন 1000 থেকে আপনার হয়তোবা লাখ টাকার বিজনেস হয়ে যাবে। ওই সময় আপনার মেন্টাল লোড অনেক বেশি হবে। কারণ এমপ্লয়ি বেশি, ট্রেস অনেক বেশি, মেইনটেন্যান্স অনেক বাড়বে। ওই সময় গিয়ে কিভাবে আপনি প্রপারলি এগুলা হ্যান্ডেল করতে পারবেন, সব ধরেন হিডেন স্টোরি আছে হচ্ছে আপনার হেলথের উপর। আপনার হেলথ যত ভালো থাকবে, আপনার ওভারঅল গ্রোথ এত ভালো হবে। আদারওয়াইজ দেখা যাবে কি ভাই, লাইফ আপনি এনজয় করতে চান, যেখানে আপনি টুরিস্ট ভিসা খোঁজার কথা, ওই সময় আপনি মেডিকেল ভিসা আপনার খোঁজা লাগবে। ওয়াও! হোয়াট এ লাইন! আজকের সবচাইতে বেস্ট লাইন ছিল এটা যে, যখন আমাদের টুরিস্ট ভিসা খোঁজার কথা, তখন আমাদের মেডিকেল ভিসা খুঁজতে হবে। চমৎকার! আর এই লাইনটাই মানে আজকের মানে পিক হওয়া উচিত। আমি একটা জিনিস আ মানে আরেকটু ডিপে যেতে চাচ্ছি এই ব্যাপারটা। এটা যেহেতু সুযোগ পেয়েছি। মানে আমি তো দেখি যে আপনি অনেককে মানে শেখাচ্ছেন, উদ্যোক্তাদেরকে শেখাচ্ছেন, অনেক কিছু ইন্সট্রাক্ট করছেন। মোটামুটি আমি ২-১ জনের ছবিও দেখেছি যে অনেক ট্রান্সফর্ম করেছে। মানে এইটা তো আসলে ওই কনসিস্টেন্ট থাকার বিষয় একটা। আরেকটা হচ্ছে যে আপনার কি ভূমিকা আছে এইটাতে? বা আপনি আমাদেরকে কিভাবে ইন্সপায়ার করবেন? বাকিদেরকে কিভাবে ইন্সপায়ার করবেন? এই যে যারা আছে কনসিস্টেন্ট নাই যারা তাদেরকে কিভাবে কনসিস্টেন্ট রাখবেন? হ্যাঁ। একটা গোল আপনি বিজনেসেও শুরু করে যদি ২ দিনে ডিপ্রেসড হয়ে যান, হুম। ওইটা আপনার গ্রো হবে না। রাইট। আপনি ৫-৭ দিন ওয়ার্কআউট করে আপনি জিমে গিয়ে আমরা কি করি? মাসল মাইক্রো টিয়ার্স করি। হুম, মাসল ছিঁড়ে যায়। হুম, মাসলের সর আসে। হ্যাঁ? হুম। এটাকে বলে অনেক ডোনস। পেইনও আসে তখন। এটাকে বলে ডোনস যে ডিলে অনসেট মাসল সরনেস। হুম, তো এই স্বরের যে পেইনটা, এটা আপনি নিয়ে ভয় পেয়ে গেলেন যে, হুম, "না, আমার দ্বারা এগুলা করা পসিবল না।" হুম, তো আপনার হেলথ কোনদিনও তো ভালো হবে না। কারণ আপনি অল্প একটু পেইন নিতে গিয়ে ভয় পেয়ে আপনি জিমটা ছেড়ে দিলেন। হুম, একটা বিজনেস স্টার্ট করেই আপনি হচ্ছে অল্প একটু আপনার ফ্র্যাকচুয়েশন হলো। এতে যদি আপনি গিভ আপ করে দেন, আপনি কিভাবে সাকসেস স্টোরি এখানে ফাইন্ড আউট করবেন? ওটার জন্য তো আপনার কনসিস্টেন্ট ভাবে ওই লেগে থাকাটা লাগবে, না? তো যাদেরকে আমিও সাকসেস হতে দেখলাম বা সবারই কি স্টোরি আমি যেটা বলে দিছি যে সবাই একটা জায়গাতে খুব কনসিস্টেন্ট ভাই। খুবই কনসিস্টেন্ট। ওটা যে চমৎকার! গোলই নিবে, হুম, ওই গোলটা তার টাইমলাইন সে রিচ করবে। এটার জন্য ক্লায়েন্টের মধ্যে আমি বেশ কয়েকজনকে খুব খেয়াল করলাম আরকি যে ওদের কিন্তু দেশে, দেশের বাহিরে কন্টিনিউয়াস ভাবে আসা যাওয়া করা লাগে। প্রচুর। আমারও প্রতি হ্যাঁ, মাসে তো একবার যাওয়া হ্যাঁ, লাগে। টাইমলাইন কিন্তু খুবই একদম প্লেন সারফেস যে এরকম না, এত স্মুথ না। না, না। তো এর মধ্যে সে যখন যাচ্ছে, তার লাস্ট সেশনটা সে করে যায়। হুম, যেদিন আসতেছে দেখা যায় জেট ল্যাগ এর একটা হেডেক ও থাকে। হুম। ওর যে সেশনটা থাকে সে এবার এটা স্টার্ট করে দেয়। রাইট, মানে গিভ আপ করে না। তো এই জিনিসটা এই যে একটা মাইন্ডসেট এবং কনসিস্টেন্ট এই ২ টা জিনিস আমার মনে হয় যে তাকে সুপিরিয়র করে দেয়। রাইট। থ্যাংক ইউ। আর আজকে শেষ প্রশ্ন যদি বলি, আ আপনার পক্ষ থেকে গিফট সবার জন্য যে কি লাইফস্টাইল, কি মিনিমাম ডেইলি রুটিন ফলো করা উচিত সবার জন্য? সবার জন্য আমার যেটা বলার থাকবে যে আপনি আ যে প্রফেশনেই থাকেন, আপনি আপনার বডিকে প্রায়োরিটি দিতে শিখেন। প্রায়োরিটাইজ ইউর বডি ফার্স্ট। কারণ আপনার বডি একমাত্র মেশিন যে আপনাকে টোটালি বুস্ট আপ করবে। আপনার ক্যারিয়ার যত ভালোই হোক, আপনার হেলথ খারাপ হলে আপনার ক্যারিয়ার সাস্টেনেবল হবে না। আর আপনার হেলথ যখন ভালো থাকবে, ধরেন ওয়ান ওয়ার্ড যদি আমি একটা কথা বলি যে, একজন অসুস্থ মানুষের পৃথিবীতে কোনো চাওয়া পাওয়া নাই। ওর শুধু চাওয়া পাওয়া হচ্ছে কিভাবে সে সুস্থ হবে। পৃথিবীতে যত চাওয়া পাওয়া আছে সব হচ্ছে সুস্থ মানুষের। চমৎকার। আপনি যখন সুস্থ, আপনার বৃষ্টি আসলে আপনি রোমান্টিক হবেন, হুম। আপনার মুভি দেখতে মন চাবে, পপকর্ন খেতে মন চাবে, মোরগ পোলাও খেতে মন চাবে, খিচুড়ি খেতে মন চাবে। যত ইচ্ছে আছে সব হচ্ছে আপনার সুস্থ মানুষের। আর আপনি অসুস্থ হইলে গভর্নমেন্ট চেঞ্জ হলো, ব্রাজিল আর আর্জেন্টিনা ম্যাচ হলো, কি নতুন ফোন রিলিজ হলো, গাড়ি রিলিজ হলো, কোনো কিছু ম্যাটার করে না ভাই। আপনার কখন আইসিইউ থেকে বের হবেন, হসপিটাল থেকে বের হবেন, হ্যাঁ, নেক্সট কি ব্লাড টেস্ট আসবে এগুলো আপনার লাইফ টক্সিক করে দিবে। সো অসুস্থ মানুষের কোনো চাওয়া পাওয়া নাই। হুম। যত চাওয়া পাওয়া এবং সবকিছু সুস্থ মানুষের। সো সুস্থ থাকার জন্য আপনার কি করা দরকার?
ওটা আপনি করতে থাকেন এবং ওইখানে কনসিস্টেন্ট হন। one word। তাহলে মুসা ভাইয়ের কথাই হলো আজকে শেষ। টুরিস্ট ভিসা, বিজনেস ভিসা না মেডিকেল ভিসা? কোনটা হবে আমাদের গোল শেষ বয়সে? আর বয়স যতটুকুই হোক, যেতদিনই বাঁচি সুস্থভাবে বাঁচবো ইনশাআল্লাহ। আমরা আমাদের চেষ্টা অব্যাহত রাখবো। সুস্থ বাংলাদেশ, সফল বাংলাদেশ। সবাইকে সবার সফল জীবনে, সুস্থ জীবনে স্বাগত। আসসালামু আলাইকুম।